ভিলেন ক্যান বি লাভার আমাদের এই গল্পের প্রথম দ্বিতীয় পার্ট আপলোড করা হয়েছে। এখন তৃতীয় পার্ট আপলোড করছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সর্বজনীয় প্রিয় নেতা আনিসুল হক। জানি আজকের পর হয়তো প্রিয় শব্দটা একটা বিশ্রী গালিতে পরিণত হবে। সত্যিকার অর্থে আমি কারোর প্রিয় হবার যোগ্য নয়। তখন ভাবিনি কারোর প্রিয় হবার কথা, ভেবেছি শুধু একজন ভালো বাবা হবার কথা। সে হারিয়ে নরপশু হয়ে গিয়েছিলাম নিজের ছেলেকে বাঁচানোর জন্য। নিজের বুক ভরতে গিয়ে অন্যের বুক খালি করে দিয়েছিলাম। তখন শুধু আমি আমার ছেলের কথা ভেবেছি। বিশ্বাস করুন, তখন আমার ছেলে ব্যতীত আর কোনো কিছুই ভাবতে পারিনি আমি। আমার ছেলেকে খুব ভালোবাসি। আমি জানি এটা দেখার পর আমার ছেলেও ঘৃণা করবে আমাকে আজ থেকে। সাদমান, আব্বু তোকে খুব ভালোবাসে। আব্বুকে ভুল বোঝো না। আব্বু স্বার্থপর হয়ে গিয়েছিল, কিছুই ভাবতে পারিনি তোমাকে ছাড়া। এইটুকু বলে টেবিলে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হক। ন্যাসর ল্যাপটপের দুই প্রান্ত একা সাথে মিশিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। আনিসুল এবং তার স্ত্রী উভয়ই কোনোরূপ সমস্যা ছিল না, বার্ধক্যজনিত। তবুও সন্তানের মুখ দেখতে পায়নি বহুকাল, অনেক ডাক্তার দেখালেও। এভাবে 8 বছর অনেক চেষ্টা ও দেওয়ার মাধ্যমে অবশেষে আল্লাহর কাছ থেকে চেয়ে আনে সাদমানকে। বিয়ের 8 বছর পর তাদের কোল আলো করে আসে সাদমান। কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিতে ব্যর্থ হয় আনিসুল হকের স্ত্রী। জন্মের পরপরই সাদমান অসুস্থ হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় হার্টের মধ্যে 3টি ছিদ্র। পরবর্তী চেন্নাই থেকে অপারেশন করিয়ে আনলে সাময়িকের জন্য সুস্থ হয় সাদমান। কিন্তু তখনও ওষুধ চলছিল। তবুও সুন্দরভাবে চলছিল আনিসুল হকের পরিবার। বাগানের রং বেরঙের সাজানো ফুলের সমাহার থাকতো তার সুন্দর হাসি খুশি পরিবারে। কিন্তু এক সুনামির ঝড় এসে সকল কিছু আবার উলট পালট করে দেয় মুহূর্তেই। হঠাৎ অসুস্থ হয়ে যায় সাদমান। আবারও পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে সাদমানের হার্ট ড্যামেজ হয়ে গিয়েছে পুরোপুরি। সাদমানের ব্লাড গ্রুপ ছিল খুবই রেয়ার। ধীরে ধীরে অবস্থা বেগতিক হতে থাকে সাদমানের। হসপিটালের সাদা বেইটির সাথে মিশে যেতে থাকে শরীর। ডক্টর বলেছে ইমিডিয়েটলি হার্ট ট্রান্সফার করতে হবে। ছেলের রক্তশূন্য নীল মুখশ্রী দেখে দিশাহীন হয়ে পড়ে আনিসুল হক। সকল জায়গায় খোঁজ লাগাতে থাকে নুল ব্লাড রক্তের কে আছে। তখন অবশ্য মন্ত্রী ছিলেন না, তিনি সাধারণ মেয়র ছিলেন। ক্ষমতাও ছিল কম। কেউই চাইবে না নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে বাঁচাতে। কেউ হার্ট ডোনেটের জন্য রাজি হয় না। মরিয়া হয়ে অন্য পন্থা ব্যবহার করেন আনিসুল হক। ছেলের কথা ভেবে ক্ষয়েছিল নিজের বিবেক মনুষ্যত্ব। বস্তির অবহেলিত বাচ্চাদের এনে এনে ব্লাড গ্রুপ পরীক্ষা করে সাদমানের সাথে ম্যাচ করাতে থাকে। তিনি জানতেন বস্তির কোনো বাচ্চা যদি হঠাৎ করে গুম হয়ে যায়, এতে বেশি হলে 2 দিন নিউজ হবে, তাছাড়া তেমন কিছুই না। থানা টাকা দিয়ে সামলিয়ে নেওয়া যাবে। এমন করতে করতে এক ছেলের সন্ধান পাওয়া যায়, যার নাম ছিল নিলয়। নিলয় ছিল রিচার্ডের একমাত্র বন্ধু কিশোর জীবনের। তাদের মধ্যে শ্রেণী বিভাজন থাকলেও বন্ধুত্বের তা কখনো ফুটে ওঠেনি। ছোট থেকেই রিচার্ড ছিল অন্তর্মুখী, কখনোই কারোর সাথে মিশতে পারত না। কিন্তু ঘটনাক্রমে নিলয়ের সাথে গড়ে ওঠে সুন্দর বন্ধুত্ব। হঠাৎ রিচার্ড গায়েব হয়ে গেলে নিলয় একা হয়ে পড়ে। 12 বছর পর দেশে এসে সবার আগে নিলয়কেই খুঁজেছিল রিচার্ড। এত বছরেও ভোলেনি শৈশবের বন্ধুত্ব। কিন্তু দেশে এসে বস্তিতে খুঁজে নিলয়ের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বস্তির লোকজনের ভাষ্যমতে আজ থেকে আরও 14 বছর আগে হঠাৎ করে গায়েব হয়ে যায় নিলয়, এবং নিলয়ের মা রোড অ্যাক্সিডেন্টে তার বাবা অসুস্থ অবস্থায় মারা যায়। তবে তা মানতে নারাজ ছিল রিচার্ড। তার স্মৃতিতে অস্তিত্বশীল সকল মেমোরিগুলো বলছিল নিলয় হঠাৎ করে হারিয়ে যাওয়ার ছেলে নয়, অসুস্থ বাবাকে ফেলে। রিচার্ডের ষষ্ঠ ইন্দ্রিয় অন্য কিছুর আভাস দিয়েছিল। ঘটনা তলিয়ে দেখার জন্য ফিরিয়ে যায় 14 বছর আগে। রাস্তা থেকে আনিসুল হকের লোকেরা নিলয়কে তুলে নিয়ে যায়। নিলয়ের মা ছিল অর্ধপাগল, বাবা ছিল প্রতিবন্ধী। ছেলের জন্য আরও পাগলামি বেড়ে যায় মহিলার। প্রতিদিন থানায় গিয়ে ছেলেকে খুঁজে এনে দেওয়ার জন্য আহাজারি করত। থানার কনস্টেবল রোজ রোজ তাকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিত নোংরা বস্তুর মতো। একদিন রাতে থানা থেকে ফেরার সময় হঠাৎ এক মালবাহী লরির নিচে চাপা পড়ে মহিলা। গাড়ি চালক সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই মারা যায় মহিলা। লাশ উদ্ধারেও আসেনি কেউ। পরবর্তীতে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে।
ওদিকে বিছানায় শয্যাশায়ী নিলয়ের বাবা তখনও জানতেন না তার স্ত্রী এবং ছেলে এই দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। অসুস্থ লোক দরজার পানে চেয়ে থাকতেন সুখের আশায়, কিন্তু তার সুখ পাখিগুলো যে খাঁচা খুলে পালিয়েছে তাকে ছাড়াই। এভাবে পার হয় অনেক দিন। একদিন পচা গন্ধে বস্তির মানুষরা থানায় কল দেয়। পুলিশ এসে নিলয়দের ঘরের তালা ভেঙে ভিতরে গিয়ে উদ্ধার করে নিলয়ের বাবার পচা অর্ধগলিত লাশ। নিলয়ের মা যেদিন শেষ বের হয়েছিল সময় বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিল। বিছানার সাথে মিশে যাওয়া স্বামীর শক্ত হাড়গুলো, তবুও দেহে প্রাণ ছিল, কিন্তু সেই প্রাণ আর বেশি দিন টিকতে পারেনি। বদ্ধ ঘরে যত্নের অভাবে উড়াল দেয় দূর আকাশে। বাকি থাকলো নিলয়। হার্ট ট্রান্সফারের সময়ই মারা যায় নিলয়। পরবর্তী নিলয়ের লাশ লুকোনোর জন্য আনিসুল হকের লোকেরা লাশ কেটে 8 ভাগে বিভক্ত করে। পরবর্তীতে তা ক্যাটারিং সার্ভিসের বড় পাত্রে দিয়ে কাটা কাটা অংশগুলো সিদ্ধ করে। সিদ্ধ মাংসগুলো হাড় থেকে কাটার দিয়ে আলাদা করে খুবলে নেওয়া হয়। পরে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসি কিমা করে বৃষ্টির পানির সাথে ভাসিয়ে দেয়। আর মাথার খুলির জায়গা হয়েছিল কোনো এক পরিত্যক্ত নর্দমায়। সম্পূর্ণ কাজ দাঁড়িয়ে থেকে করেছিল আনিসুল হকের বিয়ে। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাসিক আড্ডায়। রিচার্ডের কর্কশ গলায় আনিসুল ভেজা চোখের পাতা মেলে মাথা তোলে। রক্তজবায় অঞ্জলির মতো টকটকে লাল আভা দিচ্ছে রিচার্ডের চোখের নীল মণির পাশের সাদা অংশে। চোয়ালমারির সাথে লেপ্টে লেগে আছে। আনিসুল হকের টেবিলের সামনে ঝুঁকে কণ্ঠনালীর মধ্যে দু আঙুলে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। মরার আগে তোর শোনা দরকার। তবে শোন, তোর ছেলেকে চাইলে আমি এটাকে মেরে বালির সাথে মিশিয়ে দিয়ে পারতাম। তার জন্য আমার হাতের একটা ইশারের দরকার ছিল। কেন করিনি শুনতে চাস? তোর এই কুৎসিত চেহারা সকলের সামনে আনার জন্য, তোর নিজের মুখ থেকে তোর ছেলেকে শোনানোর জন্য। শুধু এই দুটো জিনিসের জন্য এত আয়োজন। তোর মুখে আতঙ্ক আমাকে অমৃতের স্বাদ দিচ্ছে। আনিসুল, বিশ্বাস কর। রিচার্ডের অট্টহাসি বাড়ি খেতে থাকে বন্ধ বেসমেন্টের প্রতিটা কোনায় কোনায়। ভারিক্ষী কণ্ঠস্বরের হাসির সেই প্রতিধ্বনি দেয়ালে বাড়ি খেয়ে ঘর্ষণের ফলে ভুতুড়ে লাগছে। মৃত্যুর কথা শুনতেই সম্বিত ফিরে পায় আনিসুল হক। বুক পাজরে মোচড় দিয়ে ধরল। খেই হারিয়ে তড়িঘড়ি করে আগতি বিনতি করতে থাকে রিচার্ডের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, তবু আমার ছেলের কোনো ক্ষতি করো না তোমরা। ও এই ব্যাপারে কিছু জানতো না। আজকের পর ওর সামনে মুখ দেখাতেও পারবো না আমি। তার চেয়ে বরং মেরে ফেলো আমাকে, তবু আমার ছেলেকে কিছু করো না। হ্যাঁ, ছেড়ে দিব তো তোর ছেলেকে। ওকে দিয়ে আমার আর কাজ নেই। থেমে এক পৈশাসিক রহস্যময় হাসি দিয়ে বলল, বিশ্বাস কর আনিসুল, তোকে একটুও কষ্ট দিয়ে মারবো না আমি। ট্রাস্ট মি, একটুও না। রিচার্ডের কথা শেষ হবার সাথে সাথে পেছন থেকে লুকাস প্লাস্টিকের পলি দিয়ে মুখ চেপে ধরল আনিসুল হকের। সাদা পলির জন্য চোখের সামনে সকল কিছু ঘোলাটে হয়ে আছে। হাত পা ছড়িয়ে ছটফট করতে থাকে আনিসুল হক। গলা থেকে মস্তিষ্ক সম্পূর্ণ পলির দখলে। ফলস্বরূপ শ্বাস নিতে এবং ফেলতে পারছে না। ন্যাসো শরীরের বাঁধন খুঁজতে থাকে। রিচার্ড ঠোঁটের কোণে বক্র হাসি ঝুরিয়ে ঝাঁটারের দিকে এগোয়। সকল বাঁধন খুলে ছটফট করতে থাকা আনিসুল হককে নিয়ে রিচার্ডের পিছু পিছু যায় ন্যাসো লুকাস। বাগানবাড়ির পেছনের অংশে খালি জায়গায় মাটি খুঁড়ছিল গার্ডরা। রিচার্ডকে অভিব্যক্তি শূন্য তামুকে ভ্রু উঁচিয়ে ইশারা করতেই চলে যায় সকল গার্ডরা। ন্যাসো আর লুকাস আনিসুল হকের ছটফট করতে থাকা দেহ ছুঁড়ে ফেলে দেয় তার জন্য খোদিত কবরে। জীবন্ত সমাধি দেয়া হলো এক পাপিষ্ট বিস্টার। রিচার্ডের যেন এতেও তেজ কমেনি। তখনও সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নিপাত জলজল করে। ন্যাসো লুকাস কোদাল দিয়ে মাটি সমান করে দিচ্ছে আনিসুল হকের সমাধিতে। হঠাৎ পেছন থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত অপরিচিত কণ্ঠস্বর। তবে অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক তাদের। ঠোঁট কামড়িয়ে ভ্রু নাচিয়ে পেছন ফিরে রিচার্ড। হাত থেমে যায় ন্যাসো লুকাসের। সম্বিত ফিরে তাকালো সামনে। So this is the secret place of gangster Reed Kainat. এডুকেশনাল কোয়ালিফিকেশন? ঠোঁটের বাঁকা হাসি কিছুক্ষণের জন্য মিলিয়ে গিয়ে কপালের মধ্যভাগে দুভাগে বিভক্ত হয় প্রেমের। বলল, মানে বাংলাদেশের উচ্চ পর্যায়ের অফিসাররা তো মূর্খ, যে কারণ নামও ঠিকঠাকভাবে বলতে পারে না। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথার বিপরীতে ঠোঁট প্রসারিত করে হাসল প্রেম। কাছে এগিয়ে গেল। হাতে থাকা পেন ড্রাইভটি দু আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলে, বাংলাদেশের অফিসাররা কি পারে আর না পারে সেটা জানি না, তবে মাফিয়াদের রহস্য ঠিকই উন্মোচন করতে জানে।
ন্যাসো আর লুকাস কোমরে গুজে রাখা গান বের করে তেড়ে আসলে সতর্কতার সহিত প্রেমও গান বের করে রিচার্ডকে গান পয়েন্টে নিয়ে নেয়। দুপাশে মৃদু মাথা নাড়িয়ে হাসল রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। হাত তুলে রক্ষা কবচের মতো ছুটে আসা ন্যাসো আর লুকাসকে থামিয়ে দেয় রিচার্ড, পেছন না ঘুরেই। দু আঙুল নাড়িয়ে ইশারা দিল চলে যাওয়ার জন্য। বাক্যহীন ন্যাসো আর লুকাস জায়গা প্রস্থান করে। প্রেম ছোট ছোট চোখ করে তাকায় রিচার্ডের দিকে, অভিব্যক্তি বোঝার চেষ্টা করল। তবে এই শান্তি নীর স্রোতের মতো প্রবাহমান গুরু গম্ভীর অবয়ব দেখে ভাবভঙ্গি বোঝার চেষ্টায় ব্যর্থ হয় প্রেম। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বন্দুকের সরু নলে নিজের মাথা চেপে ধরে ঠোঁট এড়িয়ে বাঁকা হাসল। দুজনের দৃষ্টি সরাসরি নিক্ষেপ দুজনের আঁখিদ্বয়ে। প্রেম কিছুটা হকচকিয়ে গেল রিচার্ডের এহেন বেপরোয়া কাজে। শুনলাম অফিসারের নাকি সুন্দর হাসি খুবই পছন্দ। চোয়াল ঝুলে যায় প্রেমের। রিচার্ডের কপাল থেকে গানটি নেমে যায় আপনা আপনি। প্রেমের রক্তাভ মুখ দেখে ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। হঠাৎ অভিব্যক্তি পরিবর্তন করে হিংস্র প্রাণীর মতো কর্কশ গলায় গর্জে উঠল। নেহাত, তোর বিকেলের কাজটা আমার পছন্দ হয়েছে। না হলে এত বড় দুঃসাহস দেখানোর জন্য তোর জায়গাও 3 হাত মাটির নিচে হতো। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় রিচার্ড। প্রতিটা কদমে কদমে আশ পাচ্ছে ভিতরে জ্বলন্ত অগ্নিশিখা। রাগে গিজ গিজ করতে থাকে প্রেম। গলা ছেড়ে চেঁচিয়ে প্যান ড্রাইভটি ঘুরঘুরে অন্ধকারে ঘাসের মধ্যে ছুঁড়ে মারে। রাগে ফুঁসতে ফুঁসতে মেন গেট দিয়ে গিয়ে বাইকে বসে। প্রথমবার দেয়াল টপকিয়ে ভেতরে আসলেও এবার আর তা করতে হয়নি। রিচার্ডের ইশারায় গার্ডরাও কিছু বলেনি। পুল সাইডে দাঁড়িয়ে থেকে রিচার্ড দেখতে থাকে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে চলে যাওয়া প্রেমকে। জঙ্গলের আঁকাবাঁকা সরু রাস্তা গড়িয়ে লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাইকটি। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শেয়ালের হাঁকডাক। কার্নিশের রগগুলো ভেসে উঠেছে ক্রোধে। রিচার্ডের সাথে আনিসুল হকের কোনো যোগসূত্র না পেয়ে সাদমানের হিস্ট্রি ঘাঁটতে শুরু করেছিল প্রেম। ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে আসে 14 বছর আগে হওয়া সাদমানের ওপরে হার্ট সার্জারির ব্যাপারটা। হসপিটাল থেকে সাদমানের সকল রিপোর্ট সংগ্রহ করে প্রেম শুধুমাত্র সন্দেহের বসে। তবে সেই সন্দেহের ক্লুতে রূপান্তরিত হয় যখন হার্ট ডোনেট করা ব্যক্তির কোনো রকম ইনফরমেশন পাওয়া যায় না রিপোর্টে। সন্দেহ আরও গাঢ় হয় প্রেম যখন আর একটু তলিয়ে দেখতে পায় ঠিক সেই সময় বস্তির একটা ছেলেও নিখোঁজ হয়েছিল। পুরনো নিউজ ঘেটে এগুলো বের করে প্রেম। ঘটনা আরও তলিয়ে দেখলে বেরিয়ে আসে রিচার্ডের বাসার পাশেই অবস্থিত ছিল সেই বস্তি এবং দুজন একসাথে পাশের এক না কিন্ডার গার্ডেনে পড়ত। দুয়ে দুয়ে 4 মিলিয়ে নেয় প্রেম। তার ষষ্ঠ এন্ড্রিও বার্তা দিচ্ছিল আনিসুল হকের কাছে আবার কল আসবেই। সেজন্যই অযাচিতভাবে আনিসুল হকের বাসভবনে গিয়েছিল প্রেম। তখন কমিশনারের সাথে বেরিয়ে গেলেও বাসার পেছন গেইটে লুকিয়ে অপেক্ষা করছিল প্রেম। তার ধারণা ঠিক হয়, আনিসুল হক কোনো গার্ড বা ড্রাইভার ছাড়া একাই কোথায় যাওয়ার উদ্দেশ্যে পেছন গেট দিয়ে লুকিয়ে বের হয়। তখনই আনিসুল হকের পিছু করতে করতে রিচার্ডের বাগান বাড়িতে পৌঁছায় প্রেম। রিচার্ডের বলা শেষ কথা, বিকেলের কাজ। দ্বিতীয়বারের মতো টাকার বৃষ্টি ফলনের পেছনে মাস্টার মাইন্ড ছিল প্রেম নিজে। সকালে প্ল্যাটফর্মে আসল টাকা ভর্তি ব্যাগ সরিয়ে সুকৌশলে নকল টাকা রেখে দিয়েছিল প্রেম। আগে থেকে ধারণা ছিল এত সহজে রিচার্ডকে ধরতে পারবে না তারা। কিন্তু নকল টাকা পাওয়ার পরেও রিচার্ডের কোনো প্রতিক্রিয়া না দেখে সন্দেহ আরও গাঢ়তা পায় যে কিডন্যাপের পেছনে টাকা মূল উদ্দেশ্য ছিল না। পরবর্তীতে সরিয়ে রাখা আসল টাকাগুলো আবারও বস্তির গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয় প্রেম। সে নিজেও অনাথ আশ্রমে বেড়ে উঠেছে। অভাবের তাড়না কি সে জানে, কিন্তু এখনও এটা রহস্য ভেদ করতে পারল না নকল টাকা পাওয়ার পরও কেন নিজের এতগুলো আসল টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিল, তাও আবার রিচার্ডের মতো একজন হার্টলেস নরখাদক মানব। ভাবনার মাঝেই লোকালয়ে এসে পড়ে প্রেম। লোকালয়ে আসতে ঢাকা শহরের সেই বিরক্তিকর জ্যামে ফেসে যায় সে। এমনিতেই মেজাজ ক্ষিপ্ত, তার উপর আরও এত লম্বা জ্যাম। রাগে কটমট করতে থাকে প্রেমের চোয়াল। হঠাৎ অহর্নিশে আসে এক রমণীর খিলখিলে হাসির রিনিঝিনি শব্দ। সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকায় প্রেম। দেখতে পায় ফুটপাতের পাশে এক ফুচকার দোকানে কিছু মেয়ে একসাথে ফুচকা খাচ্ছে। ওদের মধ্যেই একটি মেয়ে খিলখিলিয়ে হাসে। প্রতিটা হাসির পরতে পরতে উদীয়মান হয় গালের মধ্যভাগের ছোট্ট সৌন্দর্যের গর্ত। প্রেমের ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাসিক রহস্যময় হাসি।
গায়ের ওভারকোট খুলে এক হাতে ঝুলিয়ে লম্বা লম্বা কদম ফেলে উপরে যাচ্ছে রিচার্ড। বেডরুমের সামনে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজের দেখা মিলে। সব মেয়েরা দরজায় উকিল ঝুঁকি দিয়েছে, সকলের মুখ চুপসে আছে, উদ্বিগ্নতা আর মৃত ভয়ে জর্জরিত। রিচার্ডকে দেখতে পেয়ে সকলে গা শিউরে ওঠে, থরথর করে কাঁপতে থাকে। দরজা থেকে সরে দাঁড়ায় সবাই। রিচার্ড মেয়েদের দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে ভেতরে যায়। রুমে পা রাখতেই হাত থেকে ওভারকোট নিচে পড়ে গেল। থেমে গেল রিচার্ডের পা। হঠাৎ গুলির শব্দে নিচ থেকে ন্যাসো লুকাস দৌড়িয়ে উপরে আসে। দরজার সামনে আসতেই শুকনো ঢোক গেল দুজনে। দুজন মেয়ের রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আরেকজন দরজার আড়ালে দু হাতে কান চেপে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই নৃশংস অপ্রীতিকর দৃশ্যের সম্মুখীন হয়ে রেশমা এলিজাবেথের হাত শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে রেখেছে। চোখ গোল গোল হয়ে যায় লুকাসের এলিজাবেথের হাত দেখে। ন্যাসো ঘাবড়ে গিয়ে তাকায় রিচার্ডের অনুভূতি শূন্য চওড়া তামুকে। এক দৃষ্টিতে চেয়ে আছে রিচার্ড এলিজাবেথের উপশিরায় উপরে পাতলা চামড়ার অংশে ফাঁক গলিয়ে আগত তাজা রক্ত তরলে। অযাচিত ক্ষুদ্রতায় হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে রিচার্ড। ন্যাসো তড়িঘড়ি করে বলল, আমি এক্ষুনি ডক্টর আনার ব্যবস্থা করছি বস। রিচার্ডের শূন্য দৃষ্টিতে জমি রয়েছে ক্রোধের পাহাড়। শক্ত চোয়ালে কটমটিয়ে বলল, পিচঢালা রাস্তা অতিক্রম করে জঙ্গলের আঁকাবাঁকা সরু পথ ধরে পাশের লম্বা মূর্তির মতো ভয়ঙ্কর দেখতে গাছগুলোকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে জিপটি ক্রমাগত। এবড়ো থেবড়ো রাস্তার ঝাঁকুনির সাথে সমানতালে কাঁপছে ডক্টর মালিহার গরণ। কপালের পাশ দিয়ে সরু শীতল ঘামের রেখা বইয়ে চলেছে। থুবু থুবু হয়ে কাঁপতে থাকা গরণ একদম প্যাসেঞ্জার সিটে যথাসম্ভব নিজেকে আড়াল করে লেপ্টে আছে। উদ্বিগ্নতার ঠাসা ডক্টর মালিহার ফর্সা মুখ। সবেমাত্র ঢাকা মেডিকেল থেকে MBBS ডিগ্রি নিয়ে ইন্টার্নি শেষ করে ল্যাব 8 হসপিটালে জয়েন করে ডক্টর মালিহা ডিউটি শেষ করে বাসার ফেরার জন্য বের হলে রাস্তা থেকে তাকে এক প্রকার জোর করে তুলে আনে লুকাস। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে মাথায় গান পয়েন্ট করে তুলে নিয়ে আসে ক্ষমতা দেখিয়ে। আজকাল রুগী দেখতে নিয়ে যাওয়ার নতুন পন্থা মনে হয় এটা, তবে আর 4-5টা সাধারণ মানুষের জন্য নয়। সুশীল সমাজের আড়ালে গড়ে তোলা নিজেদের অন্ধকার পাপ রাজের অভিশপ্ত রাজাদের পন্থা এটা। এরা স্বাভাবিক জিনিসে অভ্যস্ত নয়। এদের পাপাচারের জীবন তলিয়ে গিয়েছে বিষাদের ভারী ভারী বরফ খণ্ডের গহ্বরে, যা হয়তো সেই অতল থেকে কখনো উন্মোচন হবে না। কেউ কি আসবে আদতেও যে ঠান্ডা বরফের নিচে ঢাকা পড়া বিষাদের রাজাকে টেনে হিঁচড়ে বের করে এনে তার উষ্ণতার খণ্ড খণ্ড বরফগুলো মোমের মতো গড়িয়ে উষ্ণতার চাদরে জড়িয়ে রেখে দিয়ে জাগিয়ে তুলবে জমে থাকা কোমল হৃদয়। বাগানবাড়ির মেন গেটের সামনে এসে কালো জিপটি থামে। রিচার্ডের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি ভেতরে ঢোকানো নিষেধ। লনের পাশে গাড়ি সাইড করে রাখলো লুকাস। একজন কালো পোশাকধারী গার্ড দৌড়ে এসে ডোর হ্যান্ডেল টেনে খুলে দিল। উদীয়মান হয় তীর তীর করে কাঁপতে থাকা ডক্টর মালিহা। একদম অপর প্রান্তে কর্নারে গিয়ে জমে আছে গতি হারানো হৃস্পন্দনে। লুকাস জানে মেয়েদের নরম গলায় কাজ হয় না। ডক্টর মালিহাকে টেনে গাড়ি থেকে বের করে রুক্ষ পুরুষালী কাঁধে তুলে নিল লুকাস। মার্শালের লুকাসের দানবীয় কাঠের মতো শক্ত শরীরে ডক্টর মালিহার পাতলা নরম তুলতুলে শরীর লাগতেই ব্যথায় কুকড়িয়ে উঠল। কণ্ঠ গহ্বরে ভয়, ভীতি, সংকীর্ণতা দলা পাকিয়ে রাস্তা ব্লক করে রেখেছে। অতঃপর চেঁচাতেও পারছে না মালিহা। তখন কাচের উপর দিয়ে হাঁটার কারণে পায়ের পাতার নিচের অনেকটুকু অংশ খুবই বিভৎসভাবে কেটে গিয়েছিল এলিজাবেথের। কিছু কাচের অংশ একদম হাড্ডিতে গিয়ে বিঁধেছে সরাসরি। রিচার্ডের কোলে ঢলে পড়ার পর রিচার্ড ওকে উপরে নিয়ে গেলেও কোনোরকম ট্রিটমেন্ট করেনি। বজ্রকণ্ঠে মেয়েদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে গিয়েছিল রাতে ফিরে যেন এলিজাবেথের পা সুস্থ দেখে। থরথর করে কাঁপতে থাকা মেয়েরা সকলে রিচার্ডের চলে যাওয়ার পর এলিজাবেথের পা থেকে সকল কাজ বের করে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এলিজাবেথের পায়ের পাতা। মেয়েরা সকলে চোখের পানি ফেলছিল এলিজাবেথের এই করুণ দশা দেখে। রেশমা নার্সিং ইনস্টিটিউটে 2 বছর অধ্যয়নরত ছিল। পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর টাকার অভাবে পড়া শেষ করতে পারেনি, তবু ড্রেসিং করা শিখে গিয়েছিল 2 বছরে। লুকাস রিচার্ডের আইলে ড্রেসিংয়ের সমগ্র সামগ্রী এনে দিলে রেশমা সুন্দর করে এলিজাবেথের পা ড্রেসিং করে দেয়। তখনও জ্ঞান ফেরেনি এলিজাবেথের। এলিজাবেথকে বেডে সুন্দর করে শুইয়ে দিয়ে মেয়েটার নিচে চলে আসে, যে যার মতো কাজে লেগে যায়।
রেশমা এলিজাবেথের জন্য ভেজিটেবল স্যুপ বানায়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটু প্রোটিন ভিটামিনের দরকার। এমনিতেও কম কিছু যাচ্ছে না মেয়েটার শরীরের উপর দিয়ে। এই দুদিনেই এলিজাবেথের মায়াবী চেহারার মায়ায় পড়ে গিয়েছে রেশমা। এলিজাবেথের ডাগর ডাগর আখিদয় বেয়ে যখন পাহাড় সম পরিমাণ কষ্টের একাংশ ফোটায় ফোটায় বের হয়, ভেতরে খুব ব্যথা অনুভূত হয় রেশমার। আসলে মাতৃমন তো নিজের চোখের সামনে দেখতে পারছে না একটা মেয়ের কষ্ট। মেয়েরা চলে যাবার কিছুক্ষণ পরই এলিজাবেথের জ্ঞান ফিরে। ইঞ্জেকশন দেওয়ার ফলে পায়ের পাতায় নিচের অংশ অনুভব করতে পারছিল না, কিন্তু মনের ভেতরে যন্ত্রণাগুলো জ্বালিয়ে ছারখার করে দিচ্ছিল ওকে। আগ্নেয়গিরির অগ্নিপাতের ধোঁয়াগুলো বুক চিরে বের হয়ে দীর্ঘশ্বাস হয়ে আর কার্নিশ বেয়ে ঝরে আগুনের জ্বলন্ত লাভা। হঠাৎ করে অদ্ভুতভাবে চোখে পানি সমেত হাসল এলিজাবেথ। উন্মাদের মতো হাসতে থাকে হতচেতন হারিয়ে। তাচ্ছিল্যের হাসিগুলো গেল না সাউন্ডপ্রুফ রুমের বাইরে। ঠোঁট প্রসারিত হাসি, অথচ গলা বেয়ে বইছে স্রোতের ধারা। ক্রিয়া প্রতিক্রিয়ার বিশ্লেষণের মতোই অদ্ভুত আচরণ করছে এলিজাবেথ। হাসতে হাসতেই উঠে বসল। তারপর হঠাৎ করেই মাথার চুল খামছে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। লাশময়ী মেয়েটির কান্নার তোড় শুধু ক্রমে ক্রমে বেড়তেই থাকে। মেঘলা আকাশে বজ্রপাতের পর যখন আকাশে ভেঙে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে আর গাছ থেকে ঝরে পড়ে পাতা, সেভাবেই কাঁদতে থাকলো এলিজাবেথ। পুরুষালী রুক্ষ খসখসে হাতের দাগ চামড়ায় বসে গিয়েছে। হাতের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে এলিজাবেথের। একটার পর একটা কামড় বসাতে থাকলো হাতে। চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে আসে, এতেও ক্ষান্ত হয় না এলিজাবেথ। রক্ত ঝরে বিভৎস দেখতে হাত দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে নিজের শরীরে। ফর্সা গাল ফলা ফলা আঙুলের ছাপে তলিয়ে যায়। দেয়ালে ঝুলিয়ে রাখা বিশাল আকৃতির হিংস্র ড্রাগনের পেন্টিংটি শুধু রাত সাক্ষী হয়েছিল এলিজাবেথের এই উন্মাদনায়। একসময় নিজেকে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এলিজাবেথ। জীবনের ওপর আর অভিযোগ জানাতে ইচ্ছে করে না, হাঁপিয়ে গিয়েছে সে। জীবনচক্র তাকে আজ কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। কাছের মানুষগুলোর কাছ থেকে এতে এত কাঠিন্যতা আর নিজের ইজ্জত হারানোর বেদনা ভেতরে ভেতরে কুড়ে খেতে থাকে এলিজাবেথের। এই জীবন আর মেনে নিতে পারছে না সে। দিশেহারা হয়ে এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। হঠাৎ নজরে আসে বেডসাইড টেবিলে রাখা একটা ইনজেকশন। এছাড়া পুরো কক্ষে আর তেমন কিছুই নেই আত্মঘাতী। রিচার্ড আগে থেকেই সব সরিয়ে ফেলেছিল। একটু আগে ব্যথা কমানোর জন্য এই ইনজেকশন রেশমা এলিজাবেথকে পুশ করেছিল। অসাবধানতায় রুম পরিষ্কার করার সময় এটা বাদ পড়ে গিয়েছিল। এলিজাবেথের চোখ জলজল করে উঠল খুশিতে। হাতে নিয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকলো ইনজেকশনের দিকে। চোখমুখ অনুভূতি শূন্য। দেহে নামমাত্র প্রাণ আছে, তবে সেই প্রাণের মধ্যে বাঁচার কোনো তাগিদ নেই। মুক্তি চাই এই অভিশপ্ত ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা থেকে। শেষবারের মতো চোখ বুজে কল্পনা করে নিল নিজের মা বাবাকে। কণ্ঠ বুঝে এলো কান্নায়, ফ্যাসফ্যাসে আওয়াজে বিড়বিড় করল, আমি আসছি মম ড্যাড। ইনজেকশনের লম্বা সরু অংশটি চালিয়ে দেয় কবজির উল্টো পিঠের সবচেয়ে পাতলা চামড়ায়। পরপর 4 বার হাতের ওপর চালায় সে সরু সুইচের মতো অংশ। হাতের চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফিনকি দিয়ে ছিটকে গিয়ে রক্ত আছড়ে পড়ে ওর রক্তাভ মুখে। ঠোঁটের কোণে তখনও হাসির ঝলকানি। রক্তক্ষরণ বাড়তে থাকে। চোখের সামনে ঝাপসা হতে থাকে সকল কিছু। আশ্চর্যজনকভাবে একটু ব্যথা অনুভূত হচ্ছে না এলিজাবেথের। শরীর ছেড়ে দেয় কটনের বালিশে। শূন্যে তাকিয়ে গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আরে জীবন, জীবন, বিধায় তোমার এই অভিশপ্ত আমার জন্য আর কষ্ট পেতে হবে না। মুক্তি তুমি। সহসাই চোখ বুজে এলো এলিজাবেথের। স্যুপ নিয়ে এসে সবার আগে এলিজাবেথকে এই অবস্থায় রেশমা দেখে। রেশমার চিৎকারে পরে সকল মেয়ের ছুটে আসে। রিচার্ড এলিজাবেথের এই অবস্থা দেখার পরও শক্ত হয়েছিল। এই যান্ত্রিক নিকৃষ্ট মানবের একটু খারাপ লাগা কাজ করেনি এলিজাবেথের করুণ অবস্থা দেখে। অভিব্যক্তি ছিল অত্যন্ত স্বাভাবিক। শূন্য দৃষ্টিতে জমেছিল ক্রোধের পাহাড়। শক্ত চোয়ালে কিরমিরিয়ে তাকিয়েছিল এলিজাবেথের নিথর দেহে। ইটালিয়ান লাইন ও ড্রাগন খচিত হাতের গৌর বর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান মুষ্টিমেয় করে রাখার জন্য। রিচার্ডের ধারালো চিবুকে তাকাতেই শুকনো ঢোক গিলল নেসো আর লুকাস। তবে এলিজাবেথের অবস্থা বেগতিক দেখে আর চুপ থাকতে পারে না রেশমা। রিচার্ডের সামনে এসে 2 হাত জোর করে হাঁটু ভেঙে বসে কান্না মিশ্রিত গলায় আহজারি স্বরে আকুতি মিনতি করতে থাকে, স্যার, দয়া করে কিছু করুন। ম্যাডামের শরীরে ঠান্ডা হয়ে আসছে। এমন হলে মারা যাবে ম্যাডাম।
রিচার্ড তখনও নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়েছিল শক্ত চোখে। অভিব্যক্তিতে প্রকাশ না পেলেও তার ভেতরে কোনো এক অজানা কারণে জ্বলন হতে থাকে এই লাশময়ী মেয়ের ধ্বংসযোগ্য চেহারায়। হনহনিয়ে নিচে নেমে আসে রিচার্ড। লুকাস অচেতন এলিজাবেথের দিকে এক পলক তাকিয়ে রিচার্ডের পিছু পিছু যায় তপ্ত শ্বাস ফেলে। রিচার্ড সরাসরি গেল লিভিং এরিয়ায়। গোল করে সাজানো ডার্ক থিমের সোফার মাঝখানে ছোট্ট টেবিলে থাকা সকল মদের বোতলগুলো ছুঁড়ে মারে মেঝেতে। ক্রোধ কোনোভাবেই কমাতে পারছে না, হতচেতন হারিয়ে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। মুহূর্তেই সাজানো পরিবেশ ধ্বংসলীলায় পরিণত হয়। লুকাস এক কোণায় চুপসে দাঁড়িয়ে আছে ন্যাসোর পাশে। রিচার্ডের উগ্র মেজাজের জন্য রিচার্ডকে বেশি ভয় পায় লুকাস, তবে ন্যাসোর ভাবভঙ্গি একদমই স্বাভাবিক এবং দৃষ্টি গভীর। বডিগার্ডের পাশাপাশি ন্যাসো আর রিচার্ডের মধ্যে অদৃশ্য এক সম্পর্ক রয়েছে। দুজনেরই দুজনের ওপর রয়েছে অগাধ বিশ্বাস। না বললেও অবিশ্বাস্যকরভাবে তারা একজন আরেকজনের মনে অভিব্যক্তি বুঝতে পারদর্শী। জমে যাওয়া মস্তিষ্ক আবারও মেতে ওঠে তার ধ্বংসলীলায়। উন্মাদনায় চারিপাশ ভস্ম করে দিচ্ছে রিচার্ড। ক্রোধে গিজ গিজ করতে করতে ফিরে তাকালো লুকাসের দিকে। আগ্নেয়গিরির অগ্নিপাতের মতো দুটি চোখ দেখে শুকনো ঢোক গিলে লুকাস। কণ্ঠস্বরে জড়িয়ে আসে সেই পাশবিক পৈশাসিক বিধ্বংসী গর্জন। এক্ষুনি ডক্টর নিয়ে আসবে, সময় 20 মিনিট, অ্যান্ড ইট মাস্ট বি আ লেডি ডক্টর। আটকে রাখা দম ছেড়ে মাথা নাড়িয়ে ব্যগ্র পায়ে বেরিয়ে পড়ল লুকাস। গভীর জঙ্গল ঠেঙিয়ে লোকালয়ে যেতেই সময় লাগে 15 মিনিট। অহত্য 1 মিনিট সময়ও ব্যয় করে না। সোর্স লাগিয়ে দেয় সব থেকে কাছের হসপিটালেও লেডি ডক্টরের খোঁজে। 40 মিনিট ধরে একই জায়গায় এক দৃষ্টিতে নত দৃষ্টিতে নিবিষ্ট করে আছে রিচার্ড। এখনও কপালের পাশে নীলচে রগগুলো ফোলা। অতি ফর্সা চেহারায় তীব্র ক্রোধে নিভি নিভি আগুনের উপরে লাল অংশের আভা দিচ্ছে। চারিপাশে কাচের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। অসাবধানতায় হেঁটে গেলেই পায়ের সর্বনাশ। বাইরে থেকে শোনা যাচ্ছে কোনো মেয়ের মৃদু গোঙানির শব্দ। জলহস্তির মতো অধিক ওজনের ভারী ভারী পা ফেলে এগিয়ে আসা ফুল স্টেপ লুকাস ডক্টর মালিহাকে কাঁধে নিয়ে লিভিং এরিয়ায় রিচার্ডের সামনে দাঁড়ালো। রিচার্ড ক্রন্দনরত মেয়েটির দিকে এক পলক তাকালো না পর্যন্ত। এমনভাবে মাথা ঘুরিয়ে রেখেছে যেন খুবই নস্যি কিছু দেখলেও পাপ। হাত নাড়িয়ে ইশারা দিলে লম্বা লম্বা কদমে সিঁড়ি ডেঙিয়ে মাস্টার বেডরুমের দিকে গেল লুকাস। ডক্টর মালিহা তখনও লুকাসের পিঠে কিলঘুষি দিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেছিল। সরাসরি এলিজাবেথের সামনে গিয়ে কাঁধ থেকে নামালো লুকাস। মালিহার গায়ে তখনও হসপিটালের অ্যাপ্রন। রেশমা ডক্টর দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথকে বুক থেকে বালিশে শুইয়ে উঠে পাশে দাঁড়ায়। ডক্টর মালিহা এলিজাবেথের বিধ্বস্ত চেহারা দেখে আটকে ওঠে। মুখে গলায় হাতে শরীরে অজস্র আঘাতের চিহ্ন। তবে তার থেকেও বেশি বিস্মিত হয় এলিজাবেথের অন্যরকম চেহারা আর লাল চুল দেখে। এখন বুঝতে পারছে তাকে এভাবে তুলে নিয়ে আসার কারণ। আর এটাও বুঝতে পারে এরা সাধারণ কোনো লোক না। কান্নার তোর কমে এলো। এক মুহূর্তের জন্য পুরো ঘরে চোখ বুলায় ডক্টর মালিহা। দেয়ালে ড্রাগনের ভয়ঙ্কর পেন্টিং দেখে শুকনো ঢোক গিলে নিচে তাকাতেই আটকে দু হাতে মুখ চেপে ধরে নিঃশংস অপ্রীতিকর দৃশ্যের সাক্ষী হয়ে ন্যাসো দু কাঁধে 2 মেয়েদের লাশ তুলছে। গলা শুকিয়ে আসে ডক্টর মালিহার। লুকাস চোখ রাগানি দিতেই সম্বিত ফিরে পায়। তড়িঘড়ি করে এলিজাবেথের চিকিৎসা করতে থাকে। লুকাস আগে থেকে গার্ড দিয়ে সকল ওষুধ, ব্র্যান্ডেল, রিবন, গজ, আর্টারি ফরেনসেপ, টুথ ফরেনসেপ, সিজোর, পেভিসেপ, হ্যাক্সিসল, স্প্রিট প্রয়োজনীয় সকল কিছু পাঠিয়ে দিয়েছিল। 4টে সেলাই লাগে এলিজাবেথের হাতে। ইঞ্জেকশনের সরু সুই অতি সূক্ষ্ম হওয়ার ক্ষত তেমন গাঢ় হয়নি। কোনো এক ঘোরে পড়ে আবারও রিচার্ড উপরে আসে। দরজার কাছে দাঁড়িয়ে থেকে নিশ্চুপ অবয়বে থরথর করা বিদ্বেষ ডক্টর মালিহার কাজ শেষ করে উঠে দাঁড়ায়। পেছন ফিরতেই রিচার্ডের সমুদ্র নীল চোখের সম্মুখীন হয়। উচ্চতায় 5 ফিট 7 হয়েও ঘাড় তুলে তাকাতে হলো রিচার্ডের দিকে। তবে তাকিয়ে থাকতে পারল না সেই সমুদ্র নীল চোখ দুটোতে, যেখানে এখনও অযাচিত কারণে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নিপাত। রিচার্ডের কাট গলা। ইটস ওকে। লুকাস ডক্টর মালিহার ব্যাগ নিচ্ছিল পৌঁছে দেবে বলে। রিচার্ডের মুখে এহেন অপ্রত্যাশিত কথা শুনে হাত থেমে যায়। ভ্রু কুচকানো অবাক চোখে তেস্রা নজরে তাকালো ন্যাসোর দিকে। ন্যাসো আগে থেকে ছোট ছোট চোখ করে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। ওর চোখেও অসীম বিস্ময়। ওপর নিচ মাথা নাড়ায় ডক্টর মালিহা। আউট অফ ডেঞ্জার নাও। আপনার ওয়াইফের প্রতি একটু যত্নশীল হবেন। বয়স কম,
প্লাস খুবই দুর্বল উনি। শি ইজ নট মাই ওয়াইফ। রক্ষিত হয় আমার, রক্ষিতা। গুমোট পরিবেশ রিচার্ডের হুঙ্কারে কেঁপে উঠল। ডক্টর মালিহার সংগোপন আতঙ্কে কেঁপে উঠল। কাঁপতে থাকে চোখের পাপড়ি জোড়া। সে নিজেও জানে না কেন রিচার্ডকে দেখে এলিজাবেথের হাজব্যান্ড মনে হলো তার কাছে। হয়তো দুজনই এক সৌন্দর্যের পাল্লায়, তাই তো নিজের মতো ভেবে সরল মনে আর সকল পেশেন্টের মতো অ্যাডভাইস দিয়েছিল। রিচার্ডের মেজাজ আজ করতে পেরে ন্যাসো দ্রুত ডক্টরকে আলগোসে নিয়ে বেরিয়ে যায়। ক্রোধে মটমট করছে রিচার্ডের ধারালো চোয়াল। রেশমার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলে, লিভ। এলিজাবেথের নিস্তেজ মুখে এক পলক তাকিয়ে রেশমা চলে যায়। রেশমা চলে যেতেই দরজা আটকিয়ে দেয় রিচার্ড। ধীরে ধীরে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। মেয়েদের সাথে কাঁধের একপাশ ঘেঁষে আদৌ ঝুঁকে বসল এলিজাবেথের উপর। শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড়। কুটিল হাতে হাত রাখলো এলিজাবেথের ব্যান্ডেজ করা হাতে। ধীরে ধীরে চাপ প্রয়োগ করতে থাকে, দৃঢ় হয় হাতের বাঁধন। অচেতন অবস্থায় নড়ে চড়ে চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ ব্যথায়। ডাক্তারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ সুন্দর, তবে তোমার কালারের সাথে যাবে না। উপসে গেল লুকাসের মুখ। মাত্রই তারা দুজনে ডক্টর মালিহাকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে আসলো। লুকাস ন্যাসোর মুখে এহেন কথা শুনে চোখ রাঙিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বাইরে। ন্যাসো ঠোঁট কামড়ে হেসে স্পিড বাড়ায় গাড়ির। পর্দা ভিজিয়ে দেওয়া হয়নি রাতে। সূর্য যখন পৃথিবীতে আলোকিত করতে ব্যস্ত আলোক রোশনির মাধ্যমে, ঠিক তখনই গভীর জঙ্গলের উঁচু উঁচু গাছের ফাঁক ফোকর গড়িয়ে আলো আশ্রে পড়ে টেরেসে। সোনালি আলোর দ্রুতি চোখে পড়তেই ঘুম ভাঙে এলিজাবেথের। সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে ওষুধের রিয়েকশন ফুরালো সবে মাত্র। মোস্টে পড়া নরম রোদ এসে গায়ে লাগছে কাচের গ্লাস ভেদ করে। এক পশলা শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল গা। পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চেষ্টা করতেই চোখ জুড়ে নিদ্রারা আবারও ভিড় জমানোর চেষ্টা করলো। তাদের ব্যর্থ করার তাগিদে দু হাত দিয়ে চোখ কসলাতে চাইল এলিজাবেথ। হঠাৎ বাঁ হাত চোখে রাখতেই ব্যথার অসার হয়ে নীলাভ বর্ণ ধারণ করে এলিজাবেথের শরীর। তাৎক্ষণিক ঘুম ছুটে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা হাত। তার মানে সে মরেনি, এখনও আছে এই অভিশপ্ত জীবনে। শুরু হয় মস্তিষ্কের তোলপাড়। কান্নার পূর্ব প্রস্তুতি হিসেবে বুকের ভেতর মোচড় দিয়ে ধরল। কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ার আগে অতর্কিত আক্রমণে হকচকিয়ে যায়। ছিন্ন ভিন্ন প্রলয়ের মতো রিচার্ড শ্বাসনালী চেপে ধরে এলিজাবেথের। ওর অর্ধেক শরীর ঝুলে আছে এলিজাবেথের ওপর। হঠাৎ আক্রমণের কান্নারা আরও তোর বেড়ে গেল এলিজাবেথের। ঠোঁট ভাঙতে ভাঙতে তাকালো রিচার্ডের চোখে। অসম্ভব লাল হয়ে আছে রিচার্ডের চোখ ছোড়া, যেমনটা হয় সারা রাত কেউ না ঘুমালে। শক্ত হাতের চাপে ধরে রাখার ফলে কণ্ঠনালীর পথ নিভে এলো। বহু কষ্টতে সহসাই আওড়ালো এলিজাবেথ। কেন বাঁচালেন আমাকে? মুক্তি দেন আমাকে এই নরক যন্ত্রণা থেকে। হয়নি? আমার শরীরের স্বাদ নেওয়া হয়নি? কয়েকদিন পর তো এমনিই ছুঁড়া ফেলা দিবেন। এখন কেমন এবার আটকে রেখেছেন আমাকে? এলিজাবেথের কথার পারদে গলায় চাপ আরও বৃদ্ধি হলো। নিঃশ্বাস আটকে মুখশ্রী রক্ত শূন্য হয়ে নীলচে রূপ ধারণ করে। ওর ভিতর অশ্রুবিহীন আর্তনাদ। গুমড়ে ওঠা যন্ত্রণা। রিচার্ডের চোখে বিস্ফোরণের প্রতীক্ষা হতে নিস্তেজ মৃত্যু ঘণ্টা কাঁপন ধরালো তাণ্ডবীয় স্বরে। চিবিয়ে চিবিয়ে বলল, মরতে চাস? খুব শখ, তাই না? হ্যাঁ, তুই মরবি, তবে এত সহজে না। পচে গলে মরবি তুই। তবু আমার কাছে থাকতে হবে তোকে। এখানে মরতে হবে। কোনটা? এলিজাবেথের গলা ছাড়িয়ে রাগে উন্মুক্ত রিচার্ড হনহনীয় ওয়াশরুমের দিকে চলে যায়। শ্বাস রুদ্ধ হওয়ার উপক্রম নিয়ে এলিজাবেথ খুক খুক করে কাশতে থাকে। আর একটু পর তার শ্বাস চিরতরে থেমে যেত। এক ধ্বংসপ্রবণ পাপাচারে নিমজ্জিত জীবনের মরিচিকা থেকে মুক্তি চাইছে সে, অথচ সেই জীবন তাকে যেন ধরে রাখতে মরিয়া। ব্রেকিং নিউজ। তথ্যমন্ত্রী আনিসুল হক গতকাল থেকে নিখোঁজ। একই সাথে কাল সন্ধ্যা 7টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা বর্তমানে গণমাধ্যমে ঝড় তুলে দিয়েছে। ভিডিওটিতে তিনি নিজে সমস্ত কিছু উল্লেখ করেন, কিভাবে তিনি 14 বছর আগে নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য বস্তির অসহায় এক ছেলের জীবন নিয়েছে এবং ওনার সকল কালো ব্যবসার সন্ধানও পাওয়া যায়। তারপর থেকে তিনি নিখোঁজ। এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। অদ্ভুতভাবে আজ সকাল ভোরেই গত 4 দিন আগে অপহরণ হওয়া সাদমানকে অপহরণকারীরা তথ্যমন্ত্রীর বাসভবনের সামনে মুখ বেঁধে ফেলে যায় অক্ষত অবস্থায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করেও কিছুই জানতে পারেনি সাদমানের কাছ থেকে, এবং পুলিশ এটাও কনফার্ম করেন তথ্যমন্ত্রীর পরিবার হতে কোনো কেস ফাইল করা হয়নি। এখনও পর্যন্ত ওনার নিখোঁজের
খোঁজের ব্যাপারে। সোর্স সময় টিভি। ব্রেকিং নিউজ। আজ বেলা 9টায় নিউ মার্কেট এলাকায় পুরাতন এক বিল্ডিং থেকে একজন কলেজ শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে কাল রাত থেকে নিখোঁজ মেয়েটি। ইতিমধ্যে লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ধর্ষণের কোনো আলামত শরীরে পাওয়া না গেলেও মুখের অংশ খুবই বীভৎসভাবে কাটা হয়েছে। মেয়ের লাশের বিভস্ত অবস্থা দেখে ঘটনাস্থলে হার্ট অ্যাটাক করেন বাবা। ধারণা করা যাচ্ছে এটি কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ হবে। সোর্স যমুনা টেলিভিশন। টিভিতে নিউজ রিপোর্টার ব্লার করে মেয়েটির ডেড বডি দেখালেও সার্বিকভাবে আন্দাজ করা যাচ্ছে কতটা জঘন্যভাবে হত্যাকারী ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেয়েটির মুখে। প্লাস দিয়ে জামি থেকে দাঁত খুলে আলাদা করে ফেলা হয়েছে। এতে ক্ষান্ত হয়নি কিলার। জামির মাংসের অংশ সিগারেটের জ্বলন্ত আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। জিভ এবং দাঁতগুলো মিসিং। জিভ একদম ভিতর থেকে ধারালো ছুরি দিয়ে কেটে নেওয়া হয়েছে। সবথেকে ভয়ানক ছিল ঠোঁটের অংশ। কিলার প্রথমে খুবই সূক্ষ্মভাবে লাইটার দিয়ে মেয়েটির ঠোঁটের উপরে রঙিন চামড়া পুড়িয়ে ছাই করে দিয়েছে। যেমনটা আমরা রেস্টুরেন্ট দেখতে থাকি, মাংসের সবথেকে নরম হাড্ডিবিহীন অংশ অগ্নিশিখার জ্বলন্ত লাল লাভার ধারা পুড়িয়ে গ্রিল করা হয়। ঠিক তেমনভাবে পুড়িয়ে কালছেটে বানানো হয় প্রথমে মেয়েটির ঠোঁট। পরবর্তীতে কিলার খুবই আক্রোশের সাথে সিজর দিয়ে স্লাইড করে কেটেছিল মেয়েটির ঠোঁট, তবে আলাদা করে নেয়নি মুখ থেকে। সমুদ্র পাড়ে যেভাবে শুটকির ব্যবসায়ীরা শুটকি প্রক্রিয়াকরণের সময় শুকোনোর জন্য রোদের মধ্যে সরু দড়িতে মাছের ঠোঁট দাড়ির সাথে বেঁধে ঝুলিয়ে রাখে, ঠিক তেমনভাবে ফলা ফলা করে কাটা ঠোঁটের অংশ নাকের নিচের অংশে ঝুলেছিল এবং প্রতিটি অংশের ফাঁকে ফাঁকে চিলি ফ্লেক্স পাওয়া গিয়েছে। কফিতে শেষ চুমুক দিয়ে লুকাস তাকায় ন্যাসোর দিকে। ন্যাসো তখনও টিভির দিকেই তাকিয়েছিল। এত নৃশংস বর্ণনা শুনেও লিভিং এরিয়ার অবস্থানরত তিন মানবের মুখভঙ্গি খুবই স্বাভাবিক, যেন দুধ ভাত। অবশ্য তাদের কাছে দুধ ভাতই। লুকাসের গলায় টিটকারির স্বর বলল, নতুন মাল নেমেছে নাকি মাঠে? কালচেটে ঠোঁট ব্ল্যাক কফির মগে ভিজিয়ে লুকাসের দিকে তাকালো রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি। নীরব পরিবেশে শোনা যায় ন্যাসোর রাশভারী আওয়াজ, বস, ডিল কি ফাইনাল করবেন আজ? রিচার্ড কোনো কারণে অন্যমনস্ক ছিল, ধরতে পারেনি ন্যাসোর কথা। বিভক্ত হয়ে থাকা ললাটের ভাঁজগুলো গুটিয়ে প্রসারিত করল কপাল। পরপর গলা খাসকি দিয়ে পরিষ্কার করে বলল, কিছুটা আশ্চর্য হলো বটে ন্যাসো লুকাস দুজনেই। রিচার্ড নিজের কাজের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। হাতের কাজ কখনো ফেলে রাখে না, যখনের তা তখনই। সময় থেকে 1 মিনিট হেরফের হলেও ক্ষিপ্ত হয়ে যায়। হঠাৎ কাজের প্রতি এত অমনোযোগী দেখে মনে প্রশ্ন আসলেও ভিতরের প্রশ্ন ভিতরেই চেপে রাখে ওরা। কথার পারতে বলল, মিডনাইট ক্যাসিনোর মালিকের সাথে যে ডিল হবার কথা ছিল সেটা বললাম। দুজনের ছোট ছোট চোখ দেখে নিজেকে শক্ত খোলসে নিপাট করল রিচার্ড। কাট গলায় বলল, ওটা ভেবে দেখি না এখনো। নামতে চাইলে কোনো ডিলের প্রয়োজন নেই, ডিরেক্ট উড়িয়ে দিবে। আশ্চর্য, দ্বিতীয়বারের মতো আশ্চর্য। এত বছর একসাথে কাজ করে আজ প্রথম তারা রিচার্ডের মুখে শুনেছে, ভাবা হয়নি এখনো। যেই মানুষটা কখনো কিছু করার আগেও 1 সেকেন্ডের জন্য ভেবে নেয় না, নিজেকে সর্বজনীন ভেবে যা ইচ্ছা করে, আজ তার মুখে এহেন উদ্ভট কথাবার্তা। আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। লুকাস তেসরা চোখে তাকালো রিচার্ডের দিকে। তখনও কোনো কিছুর ভেতর ডুবেছিল রিচার্ড। লুকাস জিভ দিয়ে ঠোঁটে ভিজিয়ে নিচু গলায় বলল, বস, এবার চারা নেমে কম। তৎক্ষণিক চোয়াল শক্ত হয়ে গেল রিচার্ডের। চোখে মুখে ঝলকানি দেয় ক্ষুব্ধ রাগ, আর তেজে চোখের পাতার নড়াচড়া বন্ধ হয়ে যায় আগুনের লেলিহান সমুদ্র নীল চোখে। ন্যাসোর দিকে তাকিয়ে শক্ত চোয়ালে রুষ্ট গলায় বলল, টাকার অ্যামাউন্ট বাড়াতে বলেছিলাম না? রিচার্ডের দ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী ন্যাসো, সেও ঘাবড়ে যায় রিচার্ডের কথায়। এই চোয়াল দিয়ে যেন করাত ও ধারানো যাবে। নত দৃষ্টি নিবিষ্ট করল ন্যাসো। গুরু গম্ভীর গলায় ভারী কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রতি উত্তর করল, সরি বস, ফাদার বলেছিল এই চালান দেখে তারপর বাড়ানোর জন্য। ফাদারের কথা শোনা মাত্র অযাচিত ক্ষুব্ধতায় পানি পড়ল। কুটিল হাতে ওয়াইনের গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক বসালো রিচার্ড। তুমুল ঝড়ের পরে শীতলতায় ছেয়ে যাওয়া পরিবেশের মতো ঠান্ডা গলায় বলে, আর কি বললো ফাদার? যত তাড়াতাড়ি সম্ভব ইতালি ব্যাক করার জন্য। ওদিকে কিংকোবরা দলের লিডার ঝামেলা করছে।
বাঁকা হেসে ওয়াইনের গ্লাস ঘোরাতে থাকে রিচার্ড। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তাচ্ছিল্যের হাসি। চোখগুলো এখনও সম্ভবত লাল হয়ে আছে। পরনে এখনও কালো শার্ট আর প্যান্ট গত রাতের, উপরে ওভারকোট। ওয়েস্টকোট না থাকায় উদীয়মান হয় শৈলের শক্ত শক্ত ভাঁজগুলো। শার্টের সামনে দুটো বোতাম খোলা, ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুকে শক্তপোক্ত হয়ে যে শার্টটা এঁটে আছে তা উদীয়মান। শৈলের সাথে লেপ্টে থাকার কারণে এবিএস এর 6টি ভাঁজ সুস্পষ্ট। পুরুষালীর রুক্ষ কাঁধ একটু বেশি উঁচু এবং টান টান। ঘন কালো চুলগুলো গোটা গোটা হয়ে কার্নিশের দুপাশ দিয়ে এলোমেলোভাবে বিছিয়ে আছে, সিথি বরাবর দুভাগ হয়ে। ওয়াইনের গ্লাসে হাতের উপরের অগ্রভাগ গোল করে 3 আঙুলে ধরে রাখার জন্য গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। ফলে ড্রাগনটি যেন জেগে উঠছে এমন অনুভূত হচ্ছে এবং ওয়াইনের গ্লাস ঘোরানোর সাথে সাথে সেটা নড়াচড়া করছে। আকস্মাৎ রিচার্ড মেন দরজার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলে, এখনো কিছু কাজ বাকি আছে। বলে কাউচে গা এলিয়ে দিল। রিচার্ড হলো বাস্তব এক গোলক ধাঁধা তাদের কাছে, যার রহস্য আজও পর্যন্ত উন্মোচন করতে পারেনি তারা। কথার বিপরীতে আর কোনো প্রশ্ন করল না কেউই। লুকাস ছোট্ট করে বলল, ওকে বস। কিছু মুহূর্ত পরই একজন গার্ডকে ভেতরে আসতে দেখে সোজা হয়ে বসে রিচার্ড। গার্ড নির্দালুতায় মাথা নিচু করে দাঁড়িয়ে রিচার্ডের সামনে, পায়ের ওপর পা তুলে বসে সরাসরি প্রশ্ন ছুড়ল রিচার্ড। ইজ এভরিথিং ওকে? গার্ড সবিনয়ে মাথা নাড়ায়। জি স্যার। ইনফরমেশন? এবার বুক শুকিয়ে এলো গার্ডের। পরপর 3 বার ঢোক গিলে বলল, সরি বস, ম্যামের ব্যাপারে তেমন কেউই কিছু জানে না আশেপাশের, শুধু কয়েকবার দেখেছে এই যা, তাছাড়া কিছুই জানে না ম্যামের ব্যাপারে। আর ওনার পরিবারের কাছ থেকেও কিছু জানতে পারেনি। ম্যামের চাচা ঘর থেকে বের হচ্ছে না, দরজা বন্ধ করে রেখেছে। চাচি 2 দিন ধরে থানায় ছুটোছুটি করছে। শিয়াব নামের ছেলেটা 2 দিন ধরে মিসিং। আবারও চোয়াল রক্ত হয়ে আসে রিচার্ডের। কপালের পাশের রগগুলো তরতরিয়ে করে ফুলে ফেপে ওঠে। ন্যাসো খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ। আগাম ঝড়ের আভাস পেয়ে গার্ডকে চোখের ইশারা করে চলে যাওয়ার জন্য তটস্থ গার্ড হেড ডাউন দিয়ে চলে গেল তৎক্ষণাৎ। ন্যাসো গিয়ে রিচার্ডের সামনে গিয়ে দাঁড়ায়, বলল, কাম বস, আমি নিজে যাব, সব ইনফরমেশন কালেক্ট করব। গম্ভীর পরিবেশে হঠাৎ ভেসে আসে গড়গড় টাইপের অদ্ভুত শব্দ। শব্দের উৎস অনুসরণ করে রিচার্ড ন্যাসো একসাথে তাকালো লুকাসের পেটের দিকে। লুকাস গোপাল ভাঁড়ের মতো ফুলো পেটে হাত বোলাতে বোলাতে বকলমের মতো হাসি দেয়, ওর হীরের মতো চকচকে দাঁত বের করে। লুকাসের কালো মানিক চেহারায় হাসি পূর্ণিমা রাতের আলোর মতো লাগে, যা এক হাসিতেই পুরো মুখে দ্রুতি ছড়াতে বাধ্য। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল রিচার্ড। মেয়েদের উদ্দেশ্য করে চেঁচালো, ব্রেকফাস্ট সার্ভ কর। সেই গর্জন কিচেন পর্যন্ত গেল। মেয়েরা জলদি দৌড়ে ছুটি তড়িঘড়ি করে টেবিল সাজাতে থাকে। কালকে 2 জন মেয়ের সাথে সাথেই মারা গিয়েছিল। তাদের লাশের সাথে কি করা হয়েছে জানে না রেশমা আর নিশি। ওই লোমহর্ষক ঘটনার পর দুজনেই ভয়ে ততস্থ হয়ে আছে। কাজ করতেও হাত কাঁপছে তাদের। ন্যাসো আবার গিয়ে বসলো রিচার্ডের পাশে। পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। মেয়েগুলোকে আজ রাতেই চালান করে দিব বস। না, কাল পর্যন্ত অপেক্ষা কর। রিচার্ডের কথায় কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ন্যাসোর। রিচার্ড বলতে থাকে, এবার বন্ধ হলে ঝামেলা হতে পারে। ন্যাসো ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করল। তবে রিচার্ডের বিলম্বহীন জবাব, আকাশপথে কাজ চালাতে হবে এবার। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। ঢোক গিলে তড়িঘড়ি করে বলে, কিন্তু বস, এতগুলো মেয়ের পাসপোর্ট তৈরি করতে তো অনেক সময় লাগবে। চোখ গরম করে তাকালো রিচার্ড লুকাসের দিকে। ন্যাসো লুকাসের কথায় বিরক্ত হয়ে মাথায় চাটা মারে, ঝাঁঝালো স্বরে বলে, শুধু কাটা ছেড়াই শিখেছ? এয়ারলাইন্স কি তোমার শ্বশুর লাগে যে এতগুলো মেয়েকে পাচার করতে দিবে? স্টুপিড কোথাকার। প্রাইভেট জেট দিয়ে এগুলোকে খালাস করতে হবে। লুকাস কাচুমাচু হয়ে বসে মিনমিনিয়ে জবাব দেয়, শুরু হবে কি করে? তুমি তো বললে আমার কালের সাথে মিশবে না। হ্যাঁ ঠিক, মিশবে না। নিজের জাতের একটা পছন্দ কর, আমি নিজে তুলে নিয়ে আসবো। বসে তো ছুটি দিচ্ছে না যে দেশে গিয়ে কাউকে পছন্দ করব। আর দুজনে যদি কালো হই তাহলে আমার বাচ্চারা কি অপরাধ করেছে? ওদের তো একটা মন থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে। কালো রং পছন্দ নাও হতে পারে। আচ্ছা বলো, 1 বড় না 2 বড়? এটা বলতে পারলে সাদা মেয়ে এনে দিব। লুকাস লাফিয়ে উঠল, চটজল দিয়ে উত্তর দিল, আমার মন বড়। আবারও লুকাসের মাথায় চাটা মারল ন্যাসো। কিছু বলতে যাবে তখনই শোনা যায় রিচার্ডের বিরক্তিকর শব্দ। জমে যায় দুজনেই।
নিশি এসে মাথা নত করে খাবার রেডি হয়েছে বলে চলে যায়, একবারের জন্য চোখ তুলেও তাকালো না। তিনজনই গিয়ে টেবিলে বসলো। খেতে খেতে হঠাৎ রিচার্ডের চোখ পড়ল রেশমা খাবার নিয়ে উপরের দিকে যাচ্ছে। বাধা দিল রিচার্ড। দাঁড়াও। থমকে যায় রেশমা, গতি হারায় হৃস্পন্দন। শুকনো ঢোক গিলে ভয় কাতুরে চোখ নিয়ে পেছন ফিরে স্মিত স্বরে বলল, জি স্যার। রিচার্ড পেছন না ফিরেই খেতে খেতে বলল, খাবার নিয়ে কোথায় যাচ্ছ? ম্যামের জন্য স্যার। সে তেমন কিছু না যে তাকে খাবার রুমে দিয়ে আসতে হবে। রিচার্ডের কর্কশ গলায় হাত কাঁপতে থাকে রেশমার। কণ্ঠ একেবারে খাদে নামিয়ে বলল, ম্যামের পায়ে ব্যান্ডেজ তো তাই। রিচার্ড কিছু বলতে যাবে তার আগেই লুকাস সবিনয়ে বলল, বস, এক পা দিয়ে নিচে আসা সম্ভব নয়। মেয়েটা এখানে আসার পর থেকে বাইরে আলো বাতাসও দেখেনি। যদি একটু ছাড়। কথা সম্পন্ন হওয়ার আগে চোখ রাঙিয়ে থামিয়ে দিল রিচার্ড, রেশমাকে খাবার নিয়ে যেতে নিষেধ করে। ফোঁস নিঃশ্বাস ফেলে রেশমা কিচেনে চলে যায়। বেলা তখন 11টা। কাল সকালে শেষ খেয়েছিল এলিজাবেথ। লুকাস হতাশ চোখে খেতে থাকা রিচার্ডের দিকে তাকিয়ে নিজের খাওয়ায় আবারও মনোযোগ দিল। হঠাৎ কি মনে করে উঠে দাঁড়ালো রিচার্ড। সকলে উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। সবার দৃষ্টি উপেক্ষা করে হনহনিয়ে উপরে চলে গেল রিচার্ড, এবং মিনিট দুয়েকের মধ্যেই দেখা যায় রিচার্ডকে সিঁড়ি দিয়ে নামতে। বাহুতে এলিজাবেথ, ছোটার জন্য ছটফট করছে এলিজাবেথ। রিচার্ডের বুকে অজস্র কিল ঘুষে দিয়েছে, তবে রিচার্ডের শক্ত বুকে এলিজাবেথের নরম তুলতুলে হাতের আঘাত খুবই নস্যি। উল্টে এলিজাবেথের হাতে ব্যথা লাগছে। রিচার্ড সরাসরি এলিজাবেথকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে, বসে এবং এলিজাবেথকে কোলে নিয়েই। চোখ কপালে উঠে যায় সকলের। কিচেন থেকে নিশি হাঁ করে তাকিয়ে উকি দিয়ে আছে। ন্যাসো, লুকাস একজন আরেকজনের দিকে অবিশ্বাস্য চোখে চাওয়াচাবি করছে। বিস্ময়ে হতভম্ব দুজনেই। এলিজাবেথকে রিচার্ড নিজের সাথে চেপে রেখেছে এক হাতে, ওর বাঁকানো কোমর পেঁচিয়ে। অপর হাত দিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে নির্বিঘ্নে খাচ্ছে। চোখের পানি শুকাতে না শুকাতে আবারও এসে ভর করল কার্নিশে। ঘৃণায় গ্রীবা পর্যন্ত নড়ছে না। জিম মেরে রইল এলিজাবেথ। স্বচ্ছ জলে টইটুম্বুর হরিণের মতো টানা টানা আঁখিদয় রিচার্ড খেতে খেতে জলদ গম্ভীর গলায় বলল, বাম হাত কাটা, ডান হাত না। চুপচাপ খাও, আমাকে না রাখিয়ে। ইট সো আই ক্যান ইট ইউ লেটার। নাসো চটজলদি খাওয়ায় মনোযোগ দেয় আবারও, যেন সে কিছুই শোনেনি, নেই এইখানে। লুকাসের মুখভঙ্গি স্বাভাবিক হলো যখন দেখল রিচার্ড এলিজাবেথকে নিজে নিজে খেতে বলল। এলিজাবেথের লজ্জায় আর কষ্টে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। জীবন তো তাকে নিচ্ছে না, কিন্তু লজ্জা তাকে টেনে হিঁচড়ে মাটির নিচে নিয়ে যেতে চাচ্ছে। রেশমা এসে খাবার দিয়ে গেল। খাবারের গন্ধে পেটের ভিতর মোচড় দিয়ে উঠল। বড্ড খিদে পেয়েছে। এগুলো তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। এলিজাবেথ এটা খুব ভালো করে বুঝে গিয়েছে। পাপাচারের নিবিষ্ট এই অন্তহীন মরিচিকা থেকে এত সহজে জীবন তাকে মুক্তি দেবে না। তার জীবন সংগ্রামী হয়তো উপর থেকে লেখা ছিল কষ্ট, অবহেলা, তা ছিল অপমান। অন্তঃকরণ সমীকরণে যখন থাকতেই হবে, শুধু শুধু আত্মাকে কষ্ট দেওয়ার মানে হয় না। খেতে শুরু করে এলিজাবেথ দ্বিতীয় বাক্য ছাড়াই। রিচার্ড বাঁকা হাসে এলিজাবেথের খাওয়া দেখে, তবে একটু অবাকও হয় বটে এলিজাবেথকে নির্বিঘ্নে বয়েল ভেজিটেবল খেতে দেখে। অনেক প্রশ্ন জমেছে রিচার্ড মনে মনে এলিজাবেথকে নিয়ে। খুব শীঘ্রই সে সকল রহস্য ভেদ করতে চলেছে। খাওয়া শেষ হতেই একইভাবে এলিজাবেথকে কোলে নিয়ে রুমে চলে যায় রিচার্ড, ঠিক যেভাবে নিয়ে এসেছিল। রুমে নিয়ে এলিজাবেথকে বিছানায় বসিয়ে চট করে দরজা লাগিয়ে দেয় রিচার্ড। আত্মা শুকিয়ে এলো এলিজাবেথের। কান্নার তোর বাড়তে থাকে রিচার্ডের প্রতিটি কদমে। রিচার্ড ঠোঁটের কোণে পৈশাসিক হাসি ঝুলিয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে বেডের দিকে এগোতে থাকে। এলিজাবেথ গুটিয়ে যায়। চোখে ভাসতে থাকে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। পিছোতে থাকে একটু একটু করে। রিচার্ড শক্ত হাতে এলিজাবেথের পা ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। পুরুষালী সেই হাস্কি ভয়েস গিয়ে সোজা বিঁধল এলিজাবেথের বুকে। রিচার্ড বের হয়ে যাওয়ার পরপরই রেশমা গুটি গুটি পায়ে উপরে যায়। চোখে মুখে উদ্বিগ্নতা আর অস্থিরতায় ঠাসা। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয় এলিজাবেথের বিভৎস অবস্থায় দেখার জন্য। ফোঁস নিঃশ্বাস ফেলে ভেতরে পা রাখল রেশমা। যা ভেবেছিল তার থেকেও বিধ্বস্তভাবে আবিষ্কার করল এলিজাবেথকে। তপ্ত শ্বাস ফেলল রেশমা। পরপর আহত এলিজাবেথকে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। হাড় কাঁপানোর ঠান্ডায় গোসল করাতে জুবুথুবু হয়ে কাঁপতে থাকে করণ। রেশমা আরেকটা কমফোর্টার বের করে এলিজাবেথের গায়ে মুড়িয়ে দিল।
একদম হিমালয় পর্বতের বরফের মতো ঠান্ডা হয়ে আছে এলিজাবেথ। চোখে মুখে নেই কোনো অভিব্যক্তি। রেশমা নিষ্পদক তাকিয়ে থাকলেও কিছুক্ষণ এলিজাবেথের রক্তশূন্য মুখে। গাঢ় গোলাপি ঠোঁটজোড়া ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই কদিনে চোখের নিচে কালো দাগ একদম আড়াআড়িভাবে জায়গা দখল করে নিয়েছে। কেন জানি এলিজাবেথের এই নিষ্পদকতা বুকে লাগছে রেশমার। হঠাৎ করেই এলিজাবেথকে টেনে তুলে বসালো। এলিজাবেথ কোনোরকম বাধা দেয়নি, শুধু বাচ্চাদের মতো অবুঝ মুখ করে চেয়েছিল রেশমার দিকে। রেশমার গলায় জড়তার সংকোচ, তবুও সাহস নিয়ে বলল, আপনি এই নরক থেকে পালিয়ে যান ম্যাম। প্রত্যুত্তরে এক চিলতে হাসি দিল এলিজাবেথ। বলল, পথ আছে? রেশমা তৎক্ষণাৎ এলিজাবেথের পাশ থেকে উঠে ছুটে যায় টেরেসের কাছে। কাজ গলিয়ে বাইরে তাকিয়ে দেখল দৃষ্টি সীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়া। নিচে কালো পোশাকে বেশধারী গার্ডরা অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে। সম্পূর্ণ এলাকার রিচার্ডের নিয়ন্ত্রণে সেটা রেশমা জানে। জেনেও মন ছটফট করছে, পারছে না একটা মেয়ের এত কষ্ট দেখতে। আবারও গিয়ে এলিজাবেথের পাশে বসল রেশমা। দুহাতের আজলায় চেপে ধরে এলিজাবেথের দুটি গাল ভেজা স্বরে বলল, এখানে থাকলে তো মারা যাবেন আপনি। এই কঠিন টানাপোড়েনের জীবনে একটুখানি সহানুভূতি, একটুখানি নরম ছোঁয়া, যেখানে ছিল না কোনো স্বার্থপরতা, নৃশংসতা বা হিংস্রতার ছায়া। ছিল শুধু মায়া, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা। সেই ভালোবাসার আশ্রয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না এলিজাবেথ। সমস্ত সংযম ভেঙে বুকের ভেতর আটকে রাখা দুঃখের নদী ভেঙে পড়লেও রেশমার বুকের উপর। রেশমা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নেয়। কোমল ভালোবাসায় মোড়া হাতে এলিজাবেথের মাথায় বুলিয়ে দিতে থাকে, কিন্তু এলিজাবেথ শান্ত হতে পারে না। মুখ ফাটা কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কাঁদতে থাকে। সে কান্না কেবল চোখের জল নয়, বরং তার জমে থাকা সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, সমস্ত ক্ষত বন্যার মতো উপচে বেরিয়ে আসে। রেশমার বুকে এলিজাবেথ যেন খুঁজে পায় হারানো এক আশ্রয়, এক স্বর্গ যেখানে সমস্ত দুঃখ গলে গড়িয়ে যায়, আর শুধু রয়ে যায় মায়া ও মমতার এক নির্ভেজাল সুর। হয়েছে কান্না? কি নিদারুণ কোমল সুর। শিরশিরে অনুভূতিতে নিভু চোখে বুক থেকে মাথা তুলে রেশমার মুখের দিকে চাইল এলিজাবেথ। রেশমার মুখে লেপ্টে আছে অমায়িক হাসি। কান্নায় বুঝে এলো গলা। ক্ষীণ আওয়াজে বলল এলিজাবেথ, জানো, একটু আদর মাখা ছোঁয়ার জন্য কত বছর ধরে বুক শুকিয়েছে আমার। কত বছর পর মাতৃবুকের উষ্ণতা ছোঁয়া পেলাম আমি। এলিজাবেথের কান্নায় জড়িয়ে আসা কণ্ঠ যা সোজা গিয়ে বিঁধতে থাকে রেশমার বৃক্ষপটে। পেলবো দু হাতে ওর রক্তাভ মুখশ্রীতে লেপটে থাকা জল মুছে দিয়ে বলল, তোমার মা নেই? জানি না। ভ্রু কুঁচকে ফেলল রেশমা। মানে? বিষণ্ণ অনুভূতিতে চুপসে গেল এলিজাবেথের মন। শূন্য অভিব্যক্তি চেহারা থেকে বাঁচা সুলভ সেই ছাপ চলে যায়, যা মাত্রই উকি দিয়েছিল। কান্নার তোর কমে আসে এলিজাবেথের। মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে রেশমা। তড়িঘড়ি করে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে এলিজাবেথের চোখে মুখে আধার দেখে। কাইকুই করে ঋণে আওয়াজে বললেন, ব্যথা হচ্ছে? চোখে পানি সমেত হাসল এলিজাবেথ। ভনিতাহীন বলল, আমার শরীর তুলোর মতো নরম হলেও ভিতর থেকে খুব শক্ত ধাঁচার। ব্যথা সয়ে যায়, একটু জ্বরও আসবে না। আমায় দেখে নিন। কিছুটা অবাক হলো বটে রেশমা। সে ভেবেই রেখেছিল এত কাটাছেঁড়া শরীরের উপর পাশবিক নির্যাতনের পর জ্বর নিশ্চয়ই আসবে, কিন্তু সত্যি এলিজাবেথের গায়ের তাপমাত্রা একদমই স্বাভাবিক। রেশমাকে ভাবনার জগতে ডুবে যেতে দেখে ফিক করে হেসে দিল এলিজাবেথ। রেশমার চোখ ধাঁধিয়ে গেল সেই হাসিতে। আজ প্রথম এলিজাবেথকে হাসতে দেখল। এত সুন্দর হাসিও বুঝি হয় কারোর। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখতে থাকে রেশমা এলিজাবেথের হাসি। অকারণে রেশমার ঠোঁটের কোণেও হাসির দেখা মেলে। কিছু কিছু মানুষের ওপর থেকে দেখতে যেমন, ভিতর থেকে ঠিক তার উল্টো পিঠ হয়। মানব চরিত্র অদ্ভুত এক রহস্যময় ধাঁধা। সেদিকে ধ্যান নেই রেশমার। চোখে শুধু ভাসে এলিজাবেথের সুন্দর স্নিগ্ধ হাসি, যা সে আর কখনো দেখেনি। এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছে রেশমা রিচার্ড কেন এলিজাবেথকে তুলে নিয়ে এসেছে, আর সকলকে চোখের সামনে আসতে নিষেধ করলেও এলিজাবেথকে কেন নিজের সাথে জোর করে আটকে রেখেছে। এই দুদিনে যা বুঝতে পেরেছে, রিচার্ড মানুষ হিসেবে খুবই নৃশংস হলেও নারী নেশা নেই। হিংস্র পৈশাসিক সাইকো মস্তিষ্ক হয়তো এক রহস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত। রেশমা খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, আপনি অসম্ভব সুন্দর ম্যাডাম। আচ্ছা, ছাড় আর আপনার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? সম্পর্ক?
বলে এক অদ্ভুত হাসি দিল এলিজাবেথ। তাচ্ছিল্যের হাসি হেসে ভঙ্গিমা স্থির করে থমথমে গলায় প্রতিউত্তর করে, রক্ষিতা 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমাকে আপনাদের স্যার। আপনার সৌন্দর্যের কাছে 25 লাখ খুবই নকশি। আমার মনে হয় রেশমা মা। থমকে যায় রেশমা, অবাক চোখে তাকায় ক্রন্দনরত দুর্বোধ্য মেয়েটার দিকে। এলিজাবেথ আকুলতা ভরা চোখে তাকিয়ে আছে রেশমার পানে। জলে টইটুম্বুর চোখ হতে কয়েক ফোঁটা জল গাল বেয়ে পড়ল। এই ভেজা চোখগুলো যেন কত কি বলতে চাচ্ছে, গলায় দলা পাকিয়ে আসার কারণে তা প্রকাশ করতে পারছে না এলিজাবেথ। বহু কষ্টতে ভাঙা গলায় শোধায়, আমি তোমাকে রেশমা মা বলে ডাকি। চোখ ভিজে এলো রেশমারও, চোখের পাতা কাঁপছে অনবরত, মুখে বলতে পারে না কিছুই, শুধু বুকের সাথে চেপে ধরে এলিজাবেথকে। এলিজাবেথ রেশমার বক্ষপটে জায়গা পেয়ে আবারও কাঁদতে থাকে। আজ বহু বছর পর সে উষ্ণ ছোঁয়া পেয়েছে। সেই উষ্ণ ছোঁয়ায় পাহাড় সমপরিমাণ জমে থাকা কষ্ট আক্ষেপগুলো গলিয়ে নিচ্ছে উষ্ণতায়। এভাবে কিছু মুহূর্ত পার হয় সদ্য মা মেয়ের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া দুই আড়ষ্ট নারীর। রেশমা এলিজাবেথের অগোছালো লাল চুলগুলো দু হাতের আঁচলায় নিয়ে আশ্রিয়ে চূড়ো করে বেঁধে দিল। অতপর তেলের বাটি নিয়ে আসতেই নাক মুখ কুঁচকে ফেলল এলিজাবেথ। শীর্ণ আওয়াজে বলল, এটা কি? কেন? রেশমা তেলের বাটি নিয়ে এলিজাবেথের পেছনে বসল। বিলি করে করে প্রতিটা ভাজে ভাজে ভালো করে ম্যাসাজ করে দিতে দিতে বলল, স্যার বলেছে চুলগুলো যত্ন নেওয়ার জন্য। কথার পারদে চোয়াল শক্ত হলো এলিজাবেথের। স্যার নামক সেই নরখাদকের কথা অহর্নিশে যেতেই চোখের সামনে ভেসে উঠল এক হিংস্র দানবীয় শক্তভক্ত চিবুক। ঘৃণায় মন বিষিয়ে উঠে এলিজাবেথের। আকাশ তলিয়ে গিয়েছে আধারে। আধার রাজ্যের রাজারা এখন রাজত্ব করে নিয়েছে আকাশে, সাথে ভুবন তলিয়ে গিয়েছে ঘুটঘুটে অন্ধকারের আড়ালে। আজ আকাশে যাদের পাশে সেনাবাহিনীর মতো জলজল করে জ্বলতে থাকা শত শত উজ্জ্বল নক্ষত্রগুলো নেই। সম্ভবত বৃষ্টি আসবে। একটু পরপর দিন ডাকছে। ট্যারেসে কাছ দিয়ে তৈরি দরজা লক থাকার কারণে বাইরে থেকে আলো বাতাসের শব্দ খুব কমই আসে ভিতরে। যেই ভাবা সেই কাজ। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। বজ্রপাতের শব্দে কেঁপে উঠেছে এলিজাবেথের গরণ। একটু পর রেশমা এলিজাবেথকে রাতের খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে চলে গিয়েছে সেই কখন, কিন্তু এখনও ঘুম ধরা দেয়নি এলিজাবেথের চোখে। জীবন নামক অস্তিত্বের সাথে মিশে যাওয়া কঠিন সূত্রের হিসেব মিলাতে খুবই ব্যস্ত আড়ষ্ট মেয়েটা। তবে শত ভেবেও সেই সকল সূত্রের সমাধান মেলাতে পারে না এলিজাবেথ। বীজগণিতের অঙ্কের মতো 4 পৃষ্ঠে ভুল সূত্র মিলিয়ে শেষে গিয়ে ফলাফল শূন্য ভুল। জীবনের কঠিন সত্যগুলো ঠিক সূত্রের মতো এসে খাতার কোনা বরাবর 2 টানে কেটে দেয়। চোখের আঙুল দিয়ে অহর্নিশে স্কুল ছুটির ঘন্টার মতো হাতুড়ি দিয়ে আঘাত করে জোরে জোরে শব্দ করে জানিয়ে দেয়, তুমি ভুল, সঠিক সূত্র মেলাতে ব্যর্থ তুমি। চোখের পানি শুকিয়েও আবার ভিজে আসে। দেয়ালের সাথে সেট করে রাখা ড্রাগনের পেন্টিং থেকে আসা তির্যক রোশনিতে কিছুটা আলোকিত আলিশান কামরা। হঠাৎ হন্তধন্ত পায়ে কাক ভেজা অবস্থায় কামরায় প্রবেশ করল রিচার্ড। শরীর বেয়ে বেয়ে বৃষ্টির পানির পবিত্র ফোঁটা ফোঁটাগুলো চুইয়ে চুইয়ে পড়ছে এক অপবিত্র পাপিষ্ট কায়া থেকে। এলিজাবেথ তখনও কঠিন হিসেবের ফাঁক ফোকর তলিয়েছিল। আলো জ্বলতেই হতচেতন হয়ে ফিরে। রিচার্ডকে দেখে কেঁপে ওঠে সমস্ত শরীর। কম্পিউটার দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয় দ্রুত। রিচার্ড শক্ত চিবুকে একবার দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে সরাসরি যায় কেবিনেটের কাছে। কেবিনেটের 3য় সারির ডোর খুলতেই উন্মুক্ত হয় দামি দামি মদের সমাহার। সারি সারি মদের বোতল, ড্রাগস ইঞ্জেকশন দিয়ে সজ্জিত এই তাকের পুরো অংশ। দামি দামি সকল ব্র্যান্ডের মদ রয়েছে এখানে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। এই কদিনে সে একবারের জন্য কিছুতে ছুঁয়ে দেখেনি। রেশমা যখন যেটা পরিয়ে দিত সেটার চুপচাপ গায়ে জড়িয়ে নিত। এত মদের বোতল দেখে মনে হচ্ছে এটা কারোর ব্যক্তিগত কামরা না, নিজস্ব বার। রিচার্ডের চোখে মুখে লেপ্টে রয়েছে অযাচিত ক্ষুদ্রতা। রাগে ফুসতে ফুসতে ওয়াইনের বোতল নিয়ে 2 দাঁতের ফাঁকে চাপ দিয়ে ধরে এক মোচড়ে কর্ক খুলে ফেলল খুবই দক্ষতার সহিত। বাম হাত দিয়ে গল গল করে রক্তক্ষরণ হওয়া জায়গাটায় ওয়াইনের বোতল উল্টো করে ঢালতে থাকে।
দাঁতে দাঁত চেপে রিচার্ড নিজেকে শক্ত করে রাখলো। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। আতকে উঠে মৃদু শব্দ করে দু হাতে মুখ চেপে ধরল। এলিজাবেথের শব্দে রিচার্ড শক্ত চোয়াল ফাঁক করে ঘুরে তাকালো সেদিকে। ললাটে বিরক্তির ভাঁজ। এলিজাবেথের ভয় কাতরের চোখ দেখে বাঁকা হাসলো। ঠোঁটের কোণায় ঝড় হয়েছে রহস্যময় সন্ধি। বোতলে থাকা বাকিটুকু মদ দুই ঠোঁটের ফাঁকে চেপে উপরে তুলে এক নিঃশ্বাসে শেষ করল। ঢোক গিলার কারণে বারবার উদীয়মান হচ্ছে পুরুষালী রুক্ষ অ্যাডামস অ্যাপেল। বৃষ্টির পানিতে ভিজে শার্ট শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অতি ফর্সা ত্বক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে আরও দ্বিগুণ। বাচ্চাদের সকালে মসরে পড়া নরম রোদ গা মাখিয়ে গোসল করানোর পর শরীরে জনসন লোশন লাগিয়ে দেওয়ার পর যেভাবে শরীরের ত্বক চকচক করে ঠিক সেভাবেই রিচার্ডের গা জ্বলজ্বল করছে। পৈশাচিক আত্মার হিংস্র মানবকেও এখন লাগছে খুবই আকর্ষণীয়, ঘোর লাগার মতো। অথচ এই হ্যান্ডসাম সুদর্শন পুরুষের ভেতরে নেই কোনো হৃদয়। হিংস্রতা আর নৃশংসতার দাবানলে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে সেই কবেই। রিচার্ড ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে এক পা করে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ ভয়ে সংকীর্ণে। রিচার্ড ভেজা শরীরে বেরিয়ে বসলো বেড কেন্দ্রীয় 3 তাকের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলো। অতপর বক্স খুলে ব্যান্ডেজ বের করতে করতে ডাকলো। ব্রেড। রিচার্ডের গুরুগম্ভীর হিংস্র কর্কশ গলার পরিবর্তে নিরেট ঠান্ডা স্বরে ঝড় উঠে গেল এলিজাবেথের ভেতর। তীর তীর করে কাঁপতে থাকে সমস্ত শরীর। দ্বিতীয়বারের মতো অবাক করে ডাকলো রিচার্ড ঠান্ডা গলায়। কাম ক্লোজার। এলিজাবেথ দুটানায় ফেসে যায় কি করবে। এই শান্ত রিচার্ডের আহলে ক্ষুদ্র পৈশাচিক আত্মার রিচার্ডকে সে চেনে। কথার বাইরে যাওয়া মানেই সে হিংস্র আত্মা জেগে ওঠা। এলিজাবেথ ঢোক গিলে ততস্থ হয়ে রিচার্ডের নিকট যায়। রিচার্ড ততক্ষণে আঙুল থেকে ম্যান্স ব্যারিং খুলে বেড সাইডে রেখেছে। এলিজাবেথকে এগিয়ে আসতে দেখে অধর এড়িয়ে হাসল। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। এলিজাবেথের দিকে ফার্স্ট এড বক্সটা এগিয়ে দিল রিচার্ড। এলিজাবেথের চোখের পাতা কাঁপছে। উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ড ভ্রু উঁচিয়ে ইশারা দিল ড্রেসিং করে দেওয়ার জন্য। এলিজাবেথ এবার কাছ থেকে তাকালো রিচার্ডের হাতের দিকে। হাতের উপরের পিঠ আঙুলের ভেতর হতে তেষ্টাভাবে কেটে গিয়েছে। কোনো ধারালো ছুরি দিয়ে হবে হয়তো। নিশ্চয়ই কারোর শেষ দিন ছিল আজ। ফিনকি দিয়ে অঝরে রক্ত ঝরছে এখনও। গা শিউরে ওঠে। হাত কাঁপতে থাকে এলিজাবেথের। যার ন্যাকামো ছাড়া কিছুই মনে হলো না রিচার্ডের কাছে। শক্ত করে এলিজাবেথের হাত চেপে ধরে রক্তাক্ত জায়গায় ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে মুখ শুকিয়ে এলো। ঠোঁট গোল করে পরপর ঘন কয়েকবার নিঃশ্বাস ছেড়ে সাহস সঞ্চয় করে এগিয়ে আসে। সহসাই কুটিল হাতে তুলে নিয়ে রক্ত মুছতে থাকে রিচার্ডের। ক্ষত খুবই গভীর, তবুও অভিব্যক্তি একদমই শূন্য রিচার্ডের। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে, চেয়ে থাকলো কাঁপতে থাকা হাতের দিকে। কান্নায় কণ্ঠ বুঝে এলো গলা, তবুও সাহস করে গলার জড়তা দূর করে বলল, থাকতে চাই না আমি। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে উঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক, তবুও কণ্ঠস্বর নিরেট ঠান্ডা। থাকতে তো তোমাকে হবে রেড, তা আমার সাথে। রিচার্ডের বিলম্বহীন জবাবে বুক ফেটে কান্না আসে এলিজাবেথের। ঠোঁট কামড়ে যথাসম্ভব কান্না আটকানোর বৃথা চেষ্টা করল। হঠাৎ রিচার্ডের চোখ গেল ছোট্ট কেবিনেটের ওপরে রাখা একটা ছোট্ট ঘাসফুল। অযাচিত কারণে চোয়াল শক্ত হয়ে গেল রিচার্ডের। রক্ত গরম চোখে তাকায় এলিজাবেথের দিকে কিরমিরিয়ে বলল, ফুল কোথা থেকে আসলো? রেশমা বাইরে থেকে এসেছিল। রেশমা মেয়ের নামটা রিচার্ড জানে, তবুও ক্ষিপ্ততা কমল না। চিবিয়ে চিবিয়ে বলল, কোন সাহসে আমার রুমে বাইরে জিনিস আসলো উইদাউট মাই পারমিশন? ওপর থেকে দেখে আমার ভালো। বলার মধ্যেই হঠাৎ অতর্কিত আক্রমণে এলিজাবেথ চমকে গিয়ে খামচে ধরল রিচার্ডের শার্টের কলার। হ্যাসকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে রিচার্ড এলিজাবেথকে। এক হাত দিয়ে পেঁচিয়ে ধরেছে নিজের সাথে এলিজাবেথের পিঠ। তিরতির করে কাঁপতে থাকে এলিজাবেথ। রিচার্ডের গা থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল নাকের ডগায় ভারী খাচ্ছে। অকুতভয়ী হৃদিন্ত এলিজাবেথ চোখ মুখ খিচে নেয় রিচার্ডের গরম নিঃশ্বাসের উত্তাপে। রিচার্ড আকস্মাৎ এলিজাবেথের গলায় মুখ ডুবিয়ে দেয়। শুষে নিতে থাকে শরীরের সকল ঘ্রাণ। রিচার্ডের ভেজা শরীরের সংস্পর্শে শরীরের প্রতিটা লোমকূপের শিহরণ জেগে উঠতে থাকে।
হঠাৎ কিছু একটা ভেবে এলিজাবেথ কিছুটা ঘনিষ্ঠ হয় রিচার্ডের আর একটু কাজ ঘেঁষল। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয় বাঁকা হাসি এলিজাবেথের এহেন অপ্রত্যাশিত পদক্ষেপে। তবে ভ্রুক্ষেপ করল না, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে এলিজাবেথের কোমল কৃপায়। এলিজাবেথ সহসাই মুখ বুজে সব সহ্য করে নিতে থাকে রিচার্ডের এলোমেলো ছোঁয়াগুলো। কৌশলে রিচার্ডের কোমরে গুজে রাখা গানে হাত দিতে যাবে তার আগেই ব্যথায় কুকড়িয়ে উঠল সে। ছিটকে গিয়ে দূরে সরে পড়ল এলিজাবেথ। ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে আগুনের লেলিহান, তবুও অভিব্যক্তি শান্ত নদীর ন্যায়। ঠোঁটের কোণে বক্র হাসি, হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে আবারও ঝুঁকল পড়ে থাকা এলিজাবেথের উপর। রক্তাক্ত ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে রেখেছে এলিজাবেথ। রিচার্ড ওর চিবুক শক্ত করে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। চালাকি করে ভালো কথা, তবে করার আগে ভেবে দেখো বিপরীত পাশের মানুষটাকে। ডু ইউ লাইক দ্যাট রাইট? বরাবরের মতোই এলিজাবেথকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল রিচার্ড। এলিজাবেথ করুণ দীর্ঘশ্বাস ফেলে শূন্য বুকে দু চোখ বুজে ফেলল। হেরে যাওয়া পথিকের মতো আবারও মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়ল। তলপেটে চিনচিনে ব্যথায় ঠোঁট কামড়ে বিছানার সাথে মিশে যেতে থাকলো, পেটে দুহাত চেপে ধরে। লম্বা কোল্ড শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে পেরিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ গায়ে কমফোর্টার মুড়িয়ে দিয়ে একদৃষ্টিতে বেড সাইডে রাখা রিচার্ডের হাতের রিংয়ের দিকে তাকিয়েছিল। রিচার্ডের উপস্থিতি টের পেয়ে মুখ ঢুকিয়ে ফেলে কমফোর্টারের ভেতর চড়চড়ে। ঠোঁট বাগিয়ে হাসল রিচার্ড। কাউচের উপর তোয়ালে রেখে ক্যাবিনেটের থেকে ওয়াইনের বোতল বের করতে করতে হাস্কি ভয়েসে আওড়ালো। কোনোরূপ প্রত্যুত্তর আসে না কথার পারদে। রিচার্ডও আশা করে থাকে না উত্তরের জন্য। ওয়াইনের বোতল নিয়ে সরাসরি গেল ওপেন টেরেসে। ভেজা চুল থেকে তখনও টপ টপ করে পানি ঝরছে। পরনে কালো নাইট স্যুট। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একদৃষ্টিতে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে পুরো বোতল খালাস করল। অতপর সঙ্গে সঙ্গে গম গম পায়ে হেঁটে রোমে যায়। বেডে শুয়ে কমফোর্টারের নিচে লেপটে থাকা এলিজাবেথকে একটানে নিজের কাছে নিয়ে আসে। শিউরে উঠল এলিজাবেথের অভ্যন্তরণ। রিচার্ডের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে থাকলো সে। ভয়ে গতি হারায় হৃৎস্পন্দন। চোখ দিয়ে ছাপিয়ে জল ঝরতে থাকে অনবরত। রিচার্ড শক্ত চোখে তাকালে ছটফটানি কমিয়ে এলিজাবেথের ভেজা গলায় অস্পষ্ট স্বরে আওড়ালো, না প্লিজ, আমার পিরিয়ড। কথা শেষ করতে দিল না রিচার্ড। নিরুদ্বেগহীনভাবে দু হাতে তালি বাজাতেই লাইট বন্ধ হয়ে গেল রুমের। তারপর আবারও এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে যায় কোনোরূপ বাক্য ছাড়াই। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। নিঃশ্বাস নিতেও ভুলে গেল। রিচার্ডের ভারী শরীরের পুরো ভর ওর উপর দিয়ে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের, তাও সরাতে পারছে না। সারাদিন ভয়ঙ্কর মিশনের পর শরীর অতিরিক্ত ক্লান্ত, পাশাপাশি ড্রাঙ্ক হওয়ায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল রিচার্ড। শত চেষ্টা করেও রিচার্ডকে এক চুলও সরাতে পারল না এলিজাবেথ। না পেরে নিজের শরীর ছেড়ে দেয় বিছানায়। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সিলিংয়ে। অমীমাংসিত হিসাবের হিসেব আবারও মিলাতে চাইল। তার জীবনের প্রথম পুরুষ রিচার্ড, যে তাকে এত কাছ থেকে ছুঁল, লুটে নিল তার সর্বস্ব, তাও আবার এত নৃশংস এক নরখাদক, তার যার ভিতরে হৃদয় বলতে কিছুই নেই। এর শেষ পরিণতি কি? এমন নানান কথা চিন্তা করতে করতে একসময় এলিজাবেথও ঘুমের রাজ্যে তলিয়ে গেল। পড়া ডোজের অ্যান্টিবায়োটিকের প্রভাবে এলিজাবেথের ঘুম ভাঙল অনেক দেরিতে। চোখ মেলে দেখল রিচার্ড নেই পাশে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজেকে খানিক গুছিয়ে অলসতা ঝেড়ে উঠে বসার চেষ্টা করল। ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে পা নামাতেই শরীর জুড়ে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ল। ব্যথায় শিউরে উঠল। ফর্সা মুখ ক্রমশই নীলচে হয়ে গেল। ঠোঁট গোল করে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করলো। যন্ত্রণায় চোখ ভিজে উঠল জলকণায়। একটু শান্ত হতে এদিক সেদিক তাকাতেই নজর গেল টেরেসের দিকে। পরক্ষণে চোখ বিস্ময়ে ছানা পড়া হয়ে গেল। অবিশ্বাসে কয়েকবার হাত দিয়ে চোখ কসলালো, কিন্তু না, এটি কোনো কল্পনা নয়, এ তো সত্যি। দীর্ঘ 5 দিন কালো মেঘের রাজত্বে বন্দি থাকা আকাশে প্রথমবারের মতো সোনালি আলো ফুটে উঠেছে। সূর্যের উজ্জ্বল রোশনি ছড়িয়ে পড়েছে চারিদিকে।
এক মুহূর্তের জন্য সব যন্ত্রণা ভুলে গিয়ে এলিজাবেথ তাকিয়ে রইল সেই উদিত আলোয়। মনের অজান্তেই ঠোঁটের কোণে প্রশান্তির এক ঝলক ফুটে উঠল এলিজাবেথের। শিরশিরে অনুভূতি নিয়ে নিভু চোখে তাকিয়ে রইল ট্যারেসের দিকে। যে জায়গাটা এতদিন খাখা রোদে শুকিয়ে গুমোট হয়েছিল, সেটা এখন এক স্নিগ্ধ ফুলের স্বর্গ। বিস্তৃত ট্যারেস জুড়ে নানান বাহারের ফুলে ভরপুর, কোথাও একচুল পরিমাণ ফাঁক নেই, যেন কেউ নিজের সমস্ত যত্ন আর ভালোবাসা ঢেলে সাজিয়েছে এই বাগান। প্রতিটি ফুল যেন বলছে কিপটেমি নেই, অপার উদারতায় সাজানো হয়েছে এই সৌন্দর্য। এলিজাবেথের চোখ জলজল করে উঠল। তবে বিস্ময়ের শেষ এখানেই নয়। চোখ ঘুরিয়ে মেঝের দিকে তাকাতেই হার্টবিট বেড়ে গেল। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পুরো মেঝে ভর্তি লাল গোলাপ, ডার্ক থিমের টাইলস ঢাকা পড়ে গিয়েছে রক্তিম লাহের মোহনায়। এলিজাবেথ এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন সূর্যের আলোয় ভেজা সকালে এত বড় ধাক্কা, এক বিশাল ধাক্কা। স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে বিস্ময়ে ভাসতে থাকলো সে। এই গল্পের পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।